আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অন্তরীকরণ অধ্যায়, উচ্চতর গণিত প্রথম পত্র, একাদশ দ্বাদশ এইচএসসি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমাদের আজকের ক্লাসে আমরা চতুর্থ লেকচার সম্পন্ন করব। ইতিমধ্যে আমরা 3টি লেকচার সম্পন্ন করেছি। অধ্যায় 9 অন্তরীকরণ সম্পর্কিত। এই অধ্যায়ের আমাদের লিমিট সম্পর্কিত আমরা 3টি লেকচার সম্পন্ন করেছি। তো আজকে আমরা আলোচনা করব হলো মূল নিয়মে অন্তরজ, মূল নিয়মে কিভাবে অন্তরজ করতে হয় এবং আমাদের অন্তরীকরণের যে মৌলিক সূত্রগুলো, সেই বিষয় নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। এবং পাশাপাশি আমরা এই অন্তরীকরণের সূত্র দিয়ে আমরা আমাদের প্রাথমিক লেভেলের যে ফাংশন অন্তরজ করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করব। এখানে আমাদের প্রাথমিক আলোচনা থাকবে এবং সূত্রগুলো প্রতিপাদন থাকবে, সূত্রগুলো থাকবে এবং সেই সাথে আমাদের কিছু আমরা আজকে প্রবলেম সলভ করব। তো আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমরা চলে যাই কাজে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে মনোযোগ সহকারে ক্লাসটি দেখবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 9.2 অনুশীলনের সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় আলোচনা, সূত্রসমূহ এবং গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমরা বিস্তারিত সমাধানের আমাদের এই লেকচারটি আমরা আমাদের আজকে চতুর্থ অন্তরীকরণের চতুর্থ লেকচার এবং এই অনুশীলনীর আমাদের প্রথম লেকচার। তো যাই হোক, আমরা দেখি আমাদের আলোচনায় আমরা চলে যাই। একাদশ দ্বাদশ এইচএসসি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি অধ্যায় 9 ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ, অনুশীলনী 9.2 এর সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় আলোচনা ও সূত্রসমূহ দেখি। আমরা এখানে আমাদের বিস্তারিত আলোচনা আমরা কি পাই। আমরা আশা করি আমাদের সকল শিক্ষার্থীবৃন্দ তোমরা এগুলো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। এগুলো আমাদের বেসিক আলোচনা। এই বেসিক যদি আমরা ভালো মতো বুঝতে পারি, তাহলে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলো কিন্তু আমরা খুব ভালো মতো কিন্তু করতে পারবো। তো আমাদের বেসিকটা আমাদের আগে আয়ত্ত করতে হবে। আশা করি তোমরা সকলেই এই বিষয়টা অবগত থাকবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে অন্তরীকরণ এই বিষয়টি আমাদের গভীরভাবে যদি আমরা জানতে চাই, তাহলে আমরা এই গল্পটি একটু আমরা পড়ি। এই গল্পটি আমরা দেখে বা গল্পটি পড়ে আমরা তারপরে আমরা এই বিষয় নিয়ে আমরা আরো আলোচনা করবো। ওকে, তো শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা এক পাশ থেকে আমরা ডিটেলস আলোচনা করব। আমরা এখানে এখানে আমরা লেখা কি লেখা আছে, এখানে আমি কি লিখেছি সেই বিষয়টা আমরা একটু দেখব। এবং পরবর্তীতে আমরা এখান থেকে আমরা সিদ্ধান্ত নেব যে আসলে আমরা এই অন্তরীকরণের আহ, করার জন্য আমাদের আসলে কি কি এখানে আমরা আলোচনা করছি এবং সেটি এখানে আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি। ওকে, ধরো তোমার বাসায় একটি গোলাপ ফুলের চারা গাছ রোপণ করেছো। কি বলছে? তোমার বাসায় একটি গোলাপ ফুলের চারা গাছ রোপণ করেছো। প্রতি মুহূর্তেই তুমি সেই চারা গাছটি নজরে রাখো। সবসময় তুমি সেই চারা গাছটিকে নজরে রাখো। তোমার দৃষ্টি মনে হয় যে চারা গাছটি একই রকম রয়ে গেছে। তুমি রেগুলার দেখো, তো প্রতিদিনই দেখতেছো, এই জন্য তোমার কাছে মনে হয় যে চারা গাছটি একই রকম রয়ে গেছে। আসলে প্রকৃতপক্ষে কি ঘটনা ঘটেছে? প্রকৃতপক্ষে চারা গাছটি সময়ের ব্যবধানে কিছু না কিছু বৃদ্ধি পায়। মানে আমরা একটা জিনিস যদি সবসময় যদি আমার সামনে দেখতে পাই, তাহলে কিন্তু বোঝা যায় না আসলে তার বৃদ্ধি কেমন পাচ্ছে বা তার কোনো পরিবর্তন আমরা বুঝতে পারি না, যদি আমরা সেই জিনিসটা আমরা সবসময় আমাদের কাছাকাছি দেখি বা কাছাকাছি রাখি। তো হঠাৎ করে যদি কখনো দেখি, তখন কিন্তু আমরা এই জিনিসটা কিন্তু ভালো মতো উপলব্ধি করতে পারি যে আসলে এর কিছু পরিবর্তন হয়েছে কিনা। ঠিক আছে, তো এই বিষয়টা এরকম আর কি। তো মনে করো তুমি তোমার বাসায় একটা গোলাপ ফুলের চারা গাছ রোপণ করেছো। তো প্রতি মুহূর্তে তুমি সবসময় ওইটা দেখো, তো প্রতি মুহূর্তে তুমি দেখো বা তোমার নজরে রাখো এটা। এই জন্য তোমার কাছে মনে হয় যে এই চারা গাছটি একই রকম রয়ে গেছে, এর কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু আসলে এই যে ঘটনা ঘটতেছে, চারা গাছটি সময়ের ব্যবধানে কিছু না কিছু বড় হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে।
যা তুমি খালি চোখে সহজেই পরিমাপ করতে পারো না। এটা খালি চোখে আমরা সহজে পরিমাপ করতে পারবো না। সময়ের ব্যবধানে অতি ক্ষুদ্র পরিবর্তনের হার পরিমাপই হচ্ছে কি অন্তরীকরণ। এই যে বলছে যে সময়ের ব্যবধানে অতি ক্ষুদ্র পরিবর্তন, মানে তুমি চারা গাছটা যে রোপণ করেছো, সেই চারা গাছটা তুমি মাঝে মাঝে তুমি দেখো বা তোমার আয়ত্তে রাখো, তো সেক্ষেত্রে তোমার মনে হয় যে আসলে চারা গাছটার কোনো পরিবর্তন নাই, এটা একই রকম রয়ে গেছে। কিন্তু আসলে যে ঘটনা ঘটছে সেটি হলো যে চারা গাছটি কিছু না কিছু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, এই যে বৃদ্ধি পাচ্ছে এটা তুমি মানে তোমার খালি চোখে তুমি সহজেই তুমি পরিমাপ করতে পারো। তাহলে এই যে সময় যাচ্ছে আর চারা গাছের কিছু পরিবর্তন হচ্ছে, মানে চারা গাছের বৃদ্ধি হচ্ছে, তার মানে ছোট থেকে বড় হচ্ছে, তার মানে এখানে কিছু পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের হারই এই পরিবর্তনের হারটা পরিমাপে হলো কি অন্তরীকরণ। এই যে পরিবর্তন হচ্ছে চারা গাছটি, মানে চারা গাছটা কি হলো ছোট থেকে বড় হচ্ছে, তার মানে পরিবর্তন হচ্ছে। অতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমরা কি করি, বা অতি ক্ষুদ্র পরিবর্তনের হার এই যে পরিমাপ করা হয়, এটি হলো কি অন্তরীকরণ। ঠিক আছে, তাহলে সময়ের ব্যবধানে অতি ক্ষুদ্র পরিবর্তনের হার পরিমাপি। কথা কি ক্লিয়ার? যে সময়ের পরিবর্তনে বা সময়ের ব্যবধানে এই যে অতি ক্ষুদ্র পরিবর্তনের হার, এই হারটা পরিমাপে হলো কি অন্তরীকরণ। তার মানে চারা গাছটি যে সময়ের ব্যবধানে যে বৃদ্ধি পাচ্ছে, তার মানে ক্ষুদ্র ক্ষুদ্র সময়ে আমরা ক্ষুদ্র হয়তো পরিবর্তন হচ্ছে, তার মানে অতি ক্ষুদ্র পরিবর্তন। ঠিক আছে, বা সময়ের ব্যবধানে অতি ক্ষুদ্র পরিবর্তনের এই পরিবর্তনের হার পরিমাপে হলো কি অন্তরীকরণ। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, একটি স্বাধীন চলরাশি, খুব মনোযোগ সবাই খেয়াল করবে, আমরা জানি যে চলরাশিটা কি। ঠিক আছে, একটি স্বাধীন চলরাশি এক্স এর সাপেক্ষে অধীন চলরাশি ওয়াই। এখানে এক্সটা হলো কি স্বাধীন আর ওয়াইটা হলো কি অধীন। কারণ এক্স এর পরিবর্তনের ফলে ওয়াই এর পরিবর্তন হয়, এই জন্যই এখানে স্বাধীন চলরাশিটা হলো কি নিজে নিজেই কি করে কাজ করে বা পরিবর্তন। ঠিক আছে, বা যাকে যে নিজেই পরিবর্তিত হচ্ছে সেটা হচ্ছে কি স্বাধীন, অর্থাৎ এখানে এক্সটা কি পরিবর্তন হয়। এখন এক্স এর পরিবর্তনের উপর নির্ভর করে অন্য একটি অধীনটা হলো কি যে অন্যের উপর নির্ভরশীল থাকে। ঠিক আছে, তাহলে একটি স্বাধীন চলরাশি এক্স এর সাপেক্ষে অধীন চলরাশি ওয়াই এর পরিবর্তনের ক্ষুদ্রতম হারকে ওয়াই এর অন্তরজ বলে। ঠিক আছে, তাহলে স্বাধীন চলরাশি হলো কি এক্স, আর অধীন চলরাশি হচ্ছে কি ওয়াই। তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের ক্ষুদ্রতম হার। ঠিক আছে, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের ক্ষুদ্রতম হার, যে এক্স এর সাপেক্ষে যে ওয়াই এর পরিবর্তন ঘটে এটার হার, এই হার কতটুকু হার, ক্ষুদ্রতম হার। এই ক্ষুদ্রতম হারকে বলা হয় কি ওয়াই এর অন্তরজ। এই ক্ষুদ্রতম হারকে বলা হয় কি ওয়াই এর অন্তরজ। ঠিক আছে, আচ্ছা, ইহাকে ডিওয়াই ডিএক্স, এখানে আপাত দৃষ্টিতে আমাদের দেখার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডি ওয়াই বাই ডিএক্স, আসলে এটা ডি ওয়াই বাই ডিএক্স উচ্চারণ না, এটা হলো কি ডি ওয়াই ডিএক্স। ঠিক আছে, এটা হলো কি ডি ওয়াই ডিএক্স। তাহলে ইহাকে ডি ওয়াই ডিএক্স দ্বারা সূচিত করা হয় এবং এই ডি ওয়াই ডিএক্স নির্ণয় করাকেই অন্তরীকরণ। এই ডি ওয়াই ডিএক্স নির্ণয় করাটাই হলো কি অন্তরীকরণ। ওকে, অর্থাৎ অন্তরজ নির্ণয় প্রক্রিয়াকে অন্তরীকরণ অন্তরজ নির্ণয় প্রক্রিয়াকে অন্তরীকরণ বলে। তাহলে অন্তরজটা কি? অন্তরজটা হলো কি এক্স এর সাপেক্ষে, এক্সটা হলো কি স্বাধীন চলক, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। এই যে ওয়াই এর পরিবর্তনের হার, এই ক্ষুদ্র হারকে বলা হয় কি অন্তরজ। কার অন্তরজ? ওয়াই এর অন্তরজ। আচ্ছা, আর এই যে এই অন্তরজ করার প্রক্রিয়াটা, এই অন্তরজ করাটাই হলো কি অন্তরীকরণ। ঠিক আছে, বা অন্তরজ বের করাটাই হলো কি অন্তরীকরণ। ওকে, অর্থাৎ অন্তরজ নির্ণয় প্রক্রিয়াকে অন্তরীকরণ বলে। ঠিক আছে, আচ্ছা, ডিওয়াই ডিএক্স বলতে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হারকে বোঝায়। ডিওয়াই ডিএক্স বলতে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হারকে বোঝায় যখন এক্স এর পরিবর্তন খুব সূক্ষ্ম হয়। ঠিক আছে, এক্স এর পরিবর্তন কি হয়, খুব সূক্ষ্ম হয়। প্রায়োগিক ভাষায় আমরা যদি বলি, অন্তরজ একটি রৈখিক প্রক্রিয়া যা ইনপুট করে একটি ফাংশন এবং আউটপুট করে অপর একটি ফাংশন, এমন ভাবে যে প্রতিটি বিন্দুতে আউটপুটের মান হয় ইনপুটের ঢাল। মানে প্রতিটি বিন্দুতে আউটপুটের মানটা হবে কি ইনপুটের ঢাল। ঠিক আছে, তাহলে অন্তরীকরণ কি বলছে এখানে, কি বলছে যে প্রায়োগিক ভাষায় অন্তরজ একটি রৈখিক প্রক্রিয়া যা ইনপুট করে একটি ফাংশন এবং আউটপুট করে অপর একটি ফাংশন, এবং এমন ভাবে করে যে প্রতিটি বিন্দুতে
আউটপুটের যে মানটা আসবে, সেই মানটা কি হয়, ইনপুটের ঢাল হয়, সেই মানটা হয় ইনপুটের ঢাল। সহজভাবে যদি আমরা বলি, একটি রাশি অন্য একটি রাশির তুলনায় কত দ্রুত পরিবর্তিত হচ্ছে তা বের করাই হলো কি অন্তরীকরণ। তার মানে কি, এক্স এর সাপেক্ষে ওয়াই এর কতটুকু পরিবর্তন হচ্ছে, এটা বের করাই হলো কি অন্তরীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অন্তরীকরণের বিষয়গুলো কিন্তু আমরা অবশ্যই মনে রাখবো। এখানে আমাদের মুখস্থর কোনো কিছু নাই। অন্তরীকরণ বিষয়টা কি, এতটুকু আমরা যদি জানতে পারি, ওতে আমাদের হয়ে গেল। আমরা আবার একটু রিপিট করছি, কারণ এটা আমাদের বেসিক বিষয়। ধরো তোমার বাসায় একটি গোলাপ ফুলের চারা গাছ রোপণ করেছো। প্রতিটি মুহূর্তে তুমি সেই চারা গাছটি নজরে রাখো। তোমার দৃষ্টিতে মনে হয় যে চারা গাছটি আসলে একই রকম রয়ে গেছে, কিন্তু আসলে কি তাই ঘটছে? আসলে তাই ঘটছে। চারা গাছটি কি হচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে, আস্তে আস্তে বা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, কিছু না কিছু বৃদ্ধি হচ্ছে, যা আমরা কি খালি চোখে দেখতে পাচ্ছি। তাহলে এই যে সময়ের ব্যবধানে এই যে চারা গাছের বৃদ্ধির পরিবর্তনের যে হার, ঠিক আছে, এই হারটা হলো কি অন্তরজ। আর এই হার পরিমাপটা হলো কি অন্তরীকরণ। ক্লিয়ার? তাহলে এই যে মানে সময়ের ব্যবধানে এই যে চারা গাছের পরিবর্তনের হার, এই যে পরিবর্তন হচ্ছে সময়ের ব্যবধানে, এই হারটা হলো কি অন্তরজ। আর এই হার পরিমাপটা হলো কি অন্তরীকরণ। একটি স্বাধীন চলরাশি এক্স এর সাপেক্ষে অধীন চলরাশি ওয়াই এর পরিবর্তনের ক্ষুদ্রতম হারকে বলা হয় কি ওয়াই এর অন্তরজ। আর এই অন্তরজ নির্ণয় করার প্রক্রিয়াটা হলো কি অন্তরীকরণ। ইহাকে ডিওয়াই ডিএক্স দ্বারা সূচিত করা হয়, এবং এই ডিওয়াই ডিএক্স নির্ণয় করাটা হলো কি অন্তরীকরণ। আচ্ছা, তাহলে অর্থাৎ আমরা কি বলতে পারি, অন্তরজ নির্ণয় প্রক্রিয়াকে বলা হয় কি অন্তরীকরণ। ডিওয়াই ডিএক্স বলতে এখানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হারকে বোঝায়, যখন এক্স এর পরিবর্তন খুব সূক্ষ্ম হয়। ঠিক আছে, ওকে। এবার পরে আমরা চলে যাই লিমিট হিসেবে অন্তরজ নির্ণয়। লিমিট হিসেবে অন্তরজ নির্ণয়, যদি খুব মনোযোগ সহকারে খেয়াল করো তোমরা, যদি ওয়াই ইজ ইকুয়াল টু কত এফ অফ এক্স, যদি ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, এক্স এর একটি ফাংশন পাই, যদি y is equal to f of x, x একটি ফাংশন হয়, তবে লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x ডিভাইড বাই h কে x এর সাপেক্ষে f of x এর অন্তরজ বলে। মনে রাখবা, হ্যাঁ। যদি y সমান f of x, x এর একটি ফাংশন হয়, তবে লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x ডিভাইডেড বাই h কে x এর সাপেক্ষে f of x এর অন্তরজ বলে, যাকে আমরা ddx অফ এফ অফ এক্স দ্বারা সূচিত করি বা সূচিত করা হয়। অর্থাৎ ডিডিএক্স অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কত, লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই কত এইচ। ইহা অন্তরজ নির্ণয়ের মূল নিয়ম নামে পরিচিত। এই যেটা আমাদের কিন্তু লাগবে, হ্যাঁ? এই মূল নিয়মটা, যদি ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, এক্স এর একটি ফাংশন হয়, তবে লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস কত এফ অফ এক্স ডিভাইড বাই কত এইচ কে এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স এর অন্তরজ বলে, যাকে ddx অফ f of x দ্বারা সূচিত করা হয়। অর্থাৎ ddx অফ f of x ইজ ইকুয়াল টু কত, লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস কত f of x ডিভাইড বাই কত h। আর ইহাই হলো কি মূল নিয়মে অন্তরজ নির্ণয়ের যে আমাদের যে সূত্র, সেটা আর কি। আচ্ছা, এরপরে অন্তরজ এক ধরনের লিমিট। অন্তরজ এক ধরনের লিমিট, এক্স এর সাপেক্ষে ওয়াই সমান এফ অফ এক্স এর অন্তরজ বোঝানোর জন্য আমরা বিভিন্ন ভাবে লিখি। একটা হচ্ছে ওয়াই অন লিখতে পারি, ওয়াই ডট লিখতে পারি, বা ওয়াই ড্যাশ লিখতে পারি, ডিওয়াই ডিএক্স লিখতে পারি, এফ ডট এক্স লিখতে পারি, বা এফ ড্যাশ এক্স বলতে পারি। লিমিট এক্স, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডিওয়াই ডেল ওয়াই বাই ডেল এক্স প্রভৃতি প্রতীক দ্বারা আমরা এগুলো প্রকাশ করি। তাহলে এই অন্তরজের আমাদের বিভিন্ন সাইন রয়েছে, যেমন এখানে ওয়াই ওয়ান, তারপর ওয়াই ড্যাশ বা ওয়াই ডট, ডিওয়াই ডিএক্স, এফ ডট এক্স বা এফ ড্যাশ এক্স, তারপর লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স। এইগুলো দ্বারা আমরা কি করি, আমরা অন্তরজ বোঝানোর জন্য আমরা এই প্রতীকগুলো ব্যবহার করে থাকি। অতএব ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কি, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই কত এইচ। সুতরাং আমরা কি বলতে পারি, ডিডিএক্স অফ এফ অফ এক্স। ঠিক আছে, কারণ ওয়াই ইজ ইকুয়াল টু কি, আমরা এফ অফ এক্স ধরেছি। ডিডিএক্স অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস কত এফ অফ এক্স বাই কত এইচ। মনে রাখতে হবে যে ডিওয়াই ডিএক্স হলো একটি প্রতীক। এই ডিওয়াই ডিএক্স টা কিন্তু একটা প্রতীক। ডিওয়াই ডিএক্স হলো একটি প্রতীক, যা ওয়াই এর উপর ডিডিএক্স ক্রিয়াকে নির্দেশ করে। ডিওয়াই ডিএক্স হলো একটি প্রতীক, যা ওয়াই এর উপর ডিডিএক্স ক্রিয়াকে নির্দেশ করে। তাহলে ডিওয়াই ডিএক্স কে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল ওয়াই ডেল এক্স বোঝানো হয়। ঠিক আছে, আচ্ছা। ইহা ডিওয়াই এবং ডিএক্স এর ভাগফল না, কিন্তু এই যে আমরা এখানে ডিওয়াই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স কিন্তু হবে না। এটা বলছে ইহা ডিওয়াই এবং ডিএক্স এর ভাগফল নয়, অর্থাৎ ডিওয়াই ডিএক্স কে ভগ্নাংশে প্রকাশ করা যায় না, কিন্তু ডিওয়াই কে লব ও ডিএক্স কে হর ধরা যাবে না। ওকে,
আচ্ছা, ডিডিএক্স এর উচ্চারণ এই যে ডিডিএক্স বা ডিডিএক্স, আর ডিওয়াই ডিএক্স এর উচ্চারণ ডিওয়াই ডিএক্স বা ডিওয়াই ডিএক্স। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যে পদ্ধতিতে অন্তরজ নির্ণয় করা হয় তাকে অন্তরীকরণ বলে, এবং নির্ণীত ফলাফলকে অন্তরজ বলা হয়। অন্তরজকে অন্তরক সহগও বলা হয়, মনে রাখতে হবে। অন্তরজকে অন্তরক সহগও বলা হয়। এবার অন্তরজ নির্ণয়ের পদ্ধতি। অন্তরজ নির্ণয়ের পদ্ধতি, তাহলে আমাদের প্রথম কাজটি হলো যে প্রদত্ত ফাংশনে এক্স এর জন্য এক্স প্লাস এইচ বসাতে হবে। প্রথম কাজটি প্রথম, সেটি হলো কি, আমাদের যে ফাংশনটি দেওয়া থাকবে সেই ফাংশনে এক্স এর জন্য এক্স প্লাস এইচ বসাতে হবে। আচ্ছা, 2 নম্বর কাজটি হলো নতুন মান থেকে ফাংশনের মান বিয়োগ করতে হবে। অর্থাৎ আমাদের এফ অফ এক্স প্লাস এইচ আমরা পেয়েছি, এক্স প্লাস এইচ এর জন্য আমরা পাবো এফ অফ, অর্থাৎ এফ অফ এক্স একটা, আবার এফ অফ এক্স প্লাস এক্স, এক্স প্লাস এইচ যেটা পাবো, তাহলে কি করতে হবে, এইটা থেকে এফ অফ এক্স মাইনাস করতে হবে। এই যে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বের করতে হবে। এরপর লিমিট, এরপর এইচ টেন্স টু জিরো হলে এই যে এখানে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই কত এইচ এর লিমিট নির্ণয় করতে হবে। তাহলেই এফ ডট এক্স বা ডিডিএক্স অফ এফ অফ এক্স বা ডি অফ এফ অফ এক্স পাওয়া যাবে। এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে, এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশন অফ এক্স এর অন্তর কি হবে, এক্স এর একটি ফাংশন এফ অফ এক্স হলে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ, এক্স ইকুয়াল টু বলছে এই বিন্দুতে, কারণ এক্স এর জায়গায় এ হবে, এফ অফ এক্স এ প্লাস এইচ মাইনাস কত এফ অফ এ ডিভাইড বাই কত এইচ। এতকে এক্স ইজ ইকুয়াল টু এ তে এফ অফ এক্স এর অন্তরজ বলে। ইহাকে এফ ডট এ দ্বারা প্রকাশ করা হয়। আর এফ ডট এ বা এফ ড্যাশ এ সমান লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস কত এফ অফ এক্স বাই কত এইচ, যার সাধারণ বিন্দু এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স এর অন্তরজ। ঠিক আছে? ওকে, এগুলো কিন্তু আমরা অবশ্যই মনে রাখবো, হ্যাঁ? এগুলো মুখস্থ আমাদের এখানে ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হলো কি আমাদের এগুলো মনে রাখতে হবে। তাহলে ফাংশনের সীমা নির্ণয় করার পর এক্স এর পরিবর্তে এ বসালে এক্স ইকুয়াল টু এ তে ফাংশনের এফ অফ এক্স এর অন্তরজ পাওয়া যাবে। ঠিক আছে? আচ্ছা, এই যে এরপর আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, এই যে এই নম্বর, ধ্রুব ফাংশনের অন্তরজ বা ধ্রুবকের অন্তরজ শূন্য হয়, এটি আমরা এখানে প্রুভ করব। ধরি এক্স এর সকল মানের জন্য এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কত সি, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু তো সি হবে, কারণ আমাদের এখানে তো এক্স নাই। তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সি হলে এফ অফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু কত সি। এখন আমরা মূল নিয়মে অন্তরজের সংজ্ঞা অনুসারে ডিডিএক্স অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই কত সি, সরি এইচ। এখন এফ অফ এক্স প্লাস এইচ এর ভ্যালু কত সি, আবার এফ অফ এক্স এর ভ্যালু কত সি, তার মানে সি থেকে সি বিয়োগ করলে কি হয় জিরো, তার মানে কি এখানে আমাদের ভ্যালুটা কি হবে জিরো হয়ে যাবে। জিরোকে আমরা এইচ দ্বারা যদি ভাগ করি এখানে কত জিরো হবে। ঠিক আছে? তাহলে সি একটি ধ্রুব সংখ্যা বা ধ্রুবক হলে ডিডিএক্স অফ সি ইজ ইকুয়াল টু কত হবে জিরো হবে। যেমন ডিডিএক্স অফ ফাইভ ইজ ইকুয়াল টু কত জিরো। তাহলে আমরা মনে রাখবো যে কোনো ধ্রুবকের অন্তরজ শূন্য, যে কোনো ধ্রুবকের অন্তরজ শূন্য। ঠিক আছে? যে কোনো ধ্রুবকের অন্তরজ শূন্য, এটা আমরা মনে রাখবো। আচ্ছা, এরপরে কোন ধ্রুবক এবং একটি ফাংশনের গুণফলের অন্তরজ। আর কোন একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনের সাথে একটা ধ্রুবক গুণ আকারে আছে, এই যে ডিডিএক্স অফ সি ইন্টু এফ অফ এক্স। তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি সি আমরা বাইরে লিখতে পারি, আর ডিডিএক্স অফ এফ অফ এক্স এটা আমরা প্রমাণ করবো যে সিটা কেন বাইরে চলে আসে, ডিডিএক্স এর বাইরে চলে আসে। আমরা ধরলাম যে সি একটি ধ্রুবক এবং এক্স এর একটি ফাংশন এফ অফ এক্স। তাহলে মূল নিয়মে অন্তর আমরা সংজ্ঞা অনুসারে পাই যে ডিডিএক্স অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কত লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস কত এইচ মাইনাস কত এফ অফ এক্স ডিভাইড বাই কত এইচ। এখন এফ অফ এক্স প্লাস এইচ এর জন্য আমাদের কি হবে সি ইন্টু এফ অফ এক্স প্লাস এইচ, আর এফ অফ এক্স এর জন্য কি হবে সি ইন্টু এফ অফ এক্স ডিভাইড বাই কত এখানে এইচ। ঠিক আছে? আচ্ছা, এখন লিমিট এইচ টেন্ডস টু জিরো, লিমিট এইচ টেন্ডস টু জিরো, সি আমরা এখানে কমন নিলাম, সি যদি কমন নেই তাহলে সিটা আমরা আবার বাইরে নিয়ে আসলাম, লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই কত এইচ। তার মানে এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি কি, এটাকে পরিবর্তে আমরা লিখতে পারি এফ অফ এক্স লিখতে পারি। আর আমাদের এখানে সি বাইরে থেকে বলবো, লিমিট এইচ টেন্ডস টু জিরো সি মানেই হলো কি সি, আর এখানে এটুকুর পরিবর্তে আমরা কি এটুকুর পরিবর্তে কি লিখতে পারি ডিডিএক্স অফ এফ অফ এক্স। তার মানে কি ডিডিএক্স অফ সি ইন্টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সি ইন্টু ডিডিএক্স অফ কত এফ অফ এক্স। ঠিক আছে? তার মানে ধ্রুবক যুক্ত, ধ্রুবকের সাথে যদি কোনো ফাংশন গুণাকারে থাকে ধ্রুবকের এখানে অন্তরজ হয় না, ধ্রুবকটা বাইরে চলে যায়, ওই চলকের যে ফাংশনটা থাকে ওই ফাংশনের অন্তরজ হয়। সো আমরা এখানে বলতে পারি যে সুতরাং কোন ধ্রুবক এবং একটি ফাংশনের গুণফলের অন্তরজ ওই ধ্রুবক ও ওই ফাংশনের অন্তরজের গুণফলের সমান।
ঠিক আছে, কোন ধ্রুবক ও একটি ফাংশনের গুণফলের অন্তরজ, ওই ধ্রুবক, এই যে কোন ধ্রুবক ও একটি ফাংশনের গুণফলের অন্তরজ, এই যে কোন একটা ধ্রুবক একটি ফাংশনের গুণফলের, এই গুণফলের অন্তরজ সমান ওই ধ্রুবক, এই যে ওই ধ্রুবক এবং ওই ফাংশনের এই যে অন্তরজের গুণফলের সমান। তার মানে কি, ডিডিএক্স অফ সি অফ এফ সি ইন্টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সি ইন্টু ডিডিএক্স অফ কত এফ অফ এক্স। ওকে, এরপরে সি নম্বরে, দুইটি ফাংশনের যোগফলের অন্তরজ ফাংশনটির পৃথক পৃথক অন্তরজের যোগফলের সমান। তার মানে ডিডিএক্স অফ এফ অফ এক্স প্লাস জি অফ এক্স ইজ ইকুয়াল টু ডিডিএক্স অফ এফ অফ এক্স প্লাস ডিডিএক্স অফ জি অফ এক্স। এটা অর্থাৎ, অথবা আমরা বলতে পারি, যদি ইউ ও ভি প্রত্যেকে এক্স এর ফাংশন হয়, তাহলে ডিডিএক্স অফ ইউ প্লাস ভি মানে কি, ডিডিএক্স অফ ইউ প্লাস ডিডিএক্স অফ ভি। তার মানে ডিইউ ডিএক্স প্লাস কত ডিভি ডিএক্স। ওকে, এরপরে বিয়োগফলের ক্ষেত্রে কিন্তু সেই একই অবস্থা। দুটি ফাংশনের বিয়োগফলের অন্তরজ ফাংশন দুটির পৃথক পৃথক অন্তরজের বিয়োগফলের সমান। তার মানে ডিডিএক্স অফ এফ অফ এক্স মাইনাস কত জি অফ এক্স ইজ ইকুয়াল টু ডিডিএক্স অফ এফ অফ এক্স মাইনাস কত ডিডিএক্স অফ জি অফ এক্স। অর্থাৎ আমরা দেখতে পারি ডিডিএক্স অফ ইউ ইউ মাইনাস ভি মানে কি, ডিডিএক্স অফ ইউ মাইনাস ডিডিএক্স অফ ভি, দ্যাট মিনস ডিইউ ডিএক্স মাইনাস কত ডিভি ডিএক্স। ক্লিয়ার? তার মানে আমাদের এই যে আমাদের এই অনুশীলনের আমাদের যে বেসিক যে আলোচনা বা আমাদের যে ফর্মুলার যে আলোচনা, আমাদের এখানে এই বিষয়গুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। আর এই বিষয়গুলো আমরা যদি মনে রাখতে পারি, তাহলে আমরা আমাদের পরবর্তী যে বিষয়গুলো সেগুলো আমরা করতে পারবো। এবার আমরা বিভিন্ন ফাংশনের মূল নিয়মে অন্তরজ, এখানে আমাদের কয়েকটি আমাদের এখানে ফাংশন রয়েছে, সেই ফাংশন গুলো আমরা মূল নিয়মে অন্তরজ নির্ণয় করবো। এটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এখন থেকে আমি যেগুলো করবো, আসলে এক থেকে শুরু করে যেগুলো আমি করবো, এগুলো খুবই খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের পরীক্ষায় কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আমাদের পরীক্ষায় আসেই, দেখা যায় প্রত্যেকটা পরীক্ষায় যে কোনো না বোর্ডে আমাদের এই এই টাইপের কোশ্চেন গুলো চলে আসে। ওকে, এক নম্বর হচ্ছে মূল নিয়মে এক্স টু দি পাওয়ার এন এর অন্তরজ নির্ণয় করতে হবে। মূল নিয়মে এক্স টু দি পাওয়ার এন এর অন্তরজ নির্ণয় করতে হবে, খুবই মনোযোগ সহকারে আমরা দেখবো। তাহলে আমরা ধরলাম যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কত, এক্স টু দি পাওয়ার এন, যখন এন একটি মূলদ সংখ্যা, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু কত হবে, এক্স প্লাস এইচ তার উপর এন। ঠিক আছে, এবার মূল নিয়মে অন্তরজের সংখ্যা অনুসারে আমরা জানি ডিডিএক্স অফ এফ এক্স ইজ ইকুয়াল টু কত, লিমিট এইচ টেন্ডস টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই কত এইচ। ঠিক আছে, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু আমি কি ধরেছি, এই যে এক্স টু দি পাওয়ার এন, তার ডিডিএক্স অফ কত এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু কত হবে, এখানে এফ অফ এক্স প্লাস এইচ মানে কি, এখানে এক্স প্লাস এইচ তারপর এন, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ তারপর এন, আবার এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কত, এখানে এক্স টু দি পাওয়ার এন, তাহলে এক্স টু দি পাওয়ার এন নিয়েছি। ওকে, এরপর এখানে আমি এক্স কমন নেবো, এক্স প্লাস এইচ তারপর হচ্ছে এন। এখানে এক্স যদি কমন নেই, তাহলে এখানে ওয়ান থাকে প্লাস কত, এখানে এইচ বাই এক্স, কারণ এইচ বাই এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স কেটে গিয়ে আমাদের এইচ থাকে। তার মানে এই কাজটা আমাদের করা ঠিক আছে। কারণ এক্স ইন্টু কত, ওয়ান প্লাস এইচ বাই এক্স তারপর কত এন মাইনাস কত এক্স যদি করেন বাই কত এইচ। এবার এক্স কে আমি বাইরে নিয়ে আসলাম, এক্স কে যখন বাইরে নিয়ে আসবো তখন এক্স এর পাওয়ারও কিন্তু এখানে এন, আর ওয়ান প্লাস এইচ বাই এক্স এর পাওয়ারও কিন্তু এন, এই জন্য এক্স এর পাওয়ার এন ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস এইচ বাই এক্স তারপর হচ্ছে এন মাইনাস কত এক্স টু দি পাওয়ার এন। এরপরে আমরা কি করবো, আমাদের এক্স টু দি পাওয়ার এন দুইটা আছে, এই পাশেও আছে ওই পাশেও আছে, অর্থাৎ এখানেও আছে, এই অংশ আছে, আবার এই অংশ এখানে আছে। তাহলে এক্স টু দি পাওয়ার এন যদি আমি কমন নেই, তাহলে এখানে ওয়ান প্লাস এইচ বাই এক্স তারপর তো এন, আর এখানে কত মাইনাস ওয়ান থাকে। ক্লিয়ার? এবার এক্স টু দি পাওয়ার এন কে একবার বাইরে নিয়ে আসলাম। কেন বাইরে নিয়ে আসলাম, কারণ এখানে আমাদের লিমিট হচ্ছে এইচ টেন্স টু এইচ টেন্স টু জিরো, এই জন্য আমরা কি করতে পারি, এক্স টু দি পাওয়ার এন কে আমরা বাইরে নিয়ে আসতে পারি। লিমিট কত, এখানে এইচ টেন্স টু জিরো, তাহলে ওয়ান প্লাস এইচ বাই এক্স তারপর এন মাইনাস কত ওয়ান ডিভাইড বাই কত এইচ। এবার যেহেতু আমাদের এইচ টেন্স টু জিরো, তাহলে এইচ এর পরম মান এক্স এর পরম মানের সাথে কি ছোট, তখন আমরা কি করতে পারি, এইচ বাই এক্স এর পরম মান একের সাথে কি, একের সাথে ছোট। ঠিক আছে, অতএব ওয়ান প্লাস এইচ বাই এক্স তারপর এন কে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে আমরা বিস্তৃতি করতে পারি। এবং এই বিস্তৃতিটা কিন্তু আমরা সবাই জানি, আমরা কিন্তু এর আগে কিন্তু আমাদের প্রথম অন্তরীকরণ অধ্যায়ের আলোচনার একবার প্রথম লিমিট সম্পর্কিত যে আলোচনা করেছি, ওইখানে কিন্তু আমরা আহ, আমাদের যে এই বিস্তৃতি গুলো কিন্তু আমরা এখানে শিখেছি, এখানে কিন্তু আমরা ওখান থেকে জানি যে এগুলো কিভাবে করতে হয়, এবং এখানে আমরা একটা ডিটেলস আলোচনা করেছি এই সূত্রগুলো। ঠিক আছে, সূত্রগুলো আমরা দেখে নেবো। তারপরে আমরা এখানে এই সূত্রটা আমরা দেখে নিই। ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার কত এন, ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর সূত্র হলো ওয়ান প্লাস এন ওয়াই প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টরিয়াল ওয়াই স্কোয়ার প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু বাই থ্রি ফ্যাক্টরিয়াল ওয়াই কিউব প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি বাই ফোর ফ্যাক্টরিয়াল ওয়াই টু দি পাওয়ার ফোর, এভাবে চলতে থাকবে। তাহলে এই সূত্রকে ফলো করে যদি আমরা এখানে সূত্র প্রয়োগ করি, ওয়ান প্লাস এইচ বাই এক্স তারপর হচ্ছে এন, তাহলে কি হবে, ওয়ান প্লাস এন ইন্টু এন ওয়াই, এখানে এন ওয়াই, ওয়াই বলতে এখানে কি, এখানে ওয়াই বলতে এখানে কি, এই যে এইচ বাই এক্স, তার মানে কি ওয়ান প্লাস এন ইন্টু এইচ বাই এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টরিয়াল ইন্টু, তারপরে বলছে যে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার বলতে এখানে এইচ স্কোয়ার বাই কত এক্স স্কোয়ার, এরপর প্লাস ডট 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 দিলাম, আর এই যে মাইনাস ওয়ান। ওকে, এবার এই যে ওয়ান, এই ওয়ান আর এই ওয়ান কিন্তু এখানে কেটে দেবো।
কেটে গেলে কি হয়, এন ইন্টু এইচ বাই এক্স প্লাস কত এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টরিয়াল এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট, ঠিক আছে। আর আমাদের নিচে কি হবে, এইচ। এবার আমরা যদি এখান থেকে এইচ কমন নেই, তাহলে এন ইন্টু ওয়ান বাই এক্স প্লাস কত এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টরিয়াল ইন্টু এখানে এইচ স্কোয়ার আছে, তার এখানে এইচ হবে, আর নিচে কত হবে এক্স স্কোয়ার প্লাস করে ডট ডট ডট, আর নিচে কত হবে এখানে এইচ। ওকে। এরপরে এই এখানে এই এই এইচ আর এইচ যদি কেটে যায়, তাহলে আমাদের কি থাকে এখানে এন ইন্টু ওয়ান বাই এক্স প্লাস কত এন ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই কত টু ফ্যাক্টরিয়াল ইন্টু এইচ বাই এক্স স্কোয়ার প্লাস ডট ডট। এরপরে এক্স এর এইচ এর ভ্যালু যদি আমরা জিরো বসাই, তাহলে কি হবে, এখানে এক্স টু দি তো আমাদের এটা থেকে যাবে, এটা থেকে এখানে এইভাবে থেকে যাবে। তাহলে এক্স টু দি এন ইন্টু কত হবে এন ইন্টু ওয়ান বাই এক্স প্লাস কত, এটা জিরো হয়ে যাবে, এবং এর পরের পরের যেগুলো আছে সবগুলো জিরো হয়ে যাবে, কারণ সেখানে আমাদের এইচ থেকে যাবে। এই জন্যই আমাদের এগুলো পরবর্তীগুলো কি জিরো হয়ে যাবে, ঠিক আছে। এবার এক্স টু দি এন ইন্টু কত এন ইন্টু ওয়ান বাই এক্স, তারপরে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন, তারপরে ওয়ান বাই এক্স কে আমরা এক্স টু দি পাওয়ার মাইনাস লিখতে পারি। তাহলে এন এক্স টু দি পাওয়ার কত এন মাইনাস ওয়ান, আমরা জানি যে এখানে এ টু দি পাওয়ার এম মাইনাস কত এখানে, সরি এ টু দি পাওয়ার এম এই যে ইন্টু এ টু দি পাওয়ার কত এন, এটা যদি থাকে তাহলে কি হবে এ টু দি পাওয়ার কত এম প্লাস এন, ঠিক আছে। সো আমাদের এখানে কি মাইনাস থাকার কারণে এটা মাইনাস হয়ে গেছে, এই জন্য এই যে এন মাইনাস ওয়ান হয়ে গেছে, ক্লিয়ার। তার মানে কি ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু কত এন এক্স টু দি পাওয়ার কত এন মাইনাস ওয়ান, এন এক্স টু দি পাওয়ার কত এন মাইনাস ওয়ান। ওকে। তো আমরা এইভাবে কিন্তু আমাদের এই প্রবলেমটি সলভ করতে পারি। এবার সূচক ফাংশন যেমন এ টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, লগারিদমিক ফাংশন যেমন লগ এ বেস ই লগ এক্স বা লন এক্স, তারপর ত্রিকোণমিতিক ফাংশন সাইন এক্স কজ এক্স ট্যান এক্স কট এক্স সেক এক্স কোসেক এক্স, বহুপদী ফাংশন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এইগুলো আমরা এখন মূল নিয়মে অন্তর্গত নির্ণয় করবো। আচ্ছা, দুই নম্বর তাহলে মূল নিয়মে এ টু দি পাওয়ার এক্স যেখানে এর ভ্যালু জিরো থেকে বড় এর অন্তর্গত নির্ণয়। তাহলে আমরা ধরি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, আমরা আগের মতোই কিন্তু এভাবে ধরে নিই। এবার অন্তরদের সংজ্ঞা অনুযায়ী টি এক্স অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কত লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস কত এফ অফ এক্স ডিভাইড বাই কত এইচ। এবার এফ অফ এক্স প্লাস এইচ এর জায়গায় এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, আর এফ অফ এক্স এর জায়গায় কি এ টু দি পাওয়ার এক্স, নিচে কত এইচ। তাহলে এ টু দি পাওয়ার আমরা এখানে এ টু দি পাওয়ার এম প্লাস কত এন থাকলে আমরা কি জানি এ টু দি পাওয়ার কত এম ইন্টু এ টু দি পাওয়ার এন। তাহলে আমরা এখানে এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মানে কি এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার এইচ মাইনাস কত এখানে এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই কত এইচ। এবার এ টু দি পাওয়ার এক্স কমন নিলাম, এ টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান ডিভাইড বাই কত এইচ। এবার এখানে এ টু দি পাওয়ার এক্স তো আমাদের যেহেতু আমাদের লিমিট এক্স টেন্ডস টু এইচ টেন্ডস টু জিরো, সো আমাদের এ টু দি পাওয়ার এক্স কে আমরা বাইরে নিতে পারি এখানে, ঠিক আছে। ধ্রুবকের মতো আমরা এটা বাইরে নিতে পারি। তাহলে লিমিট এইচ টেন্ডস টু জিরো এ টু দি পাওয়ার এইচ মাইনাস কত ওয়ান ডিভাইড বাই কত এইচ। এবার আমরা সূত্র জানি এ টু দি পাওয়ার এক্স এর সূত্র হলো ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টরিয়াল লন এ প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টরিয়াল লন এ হোল স্কোয়ার প্লাস এক্স এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টরিয়াল লন এ হোল কিউব, এরকম ভাবে চলতে থাকবে। ঠিক একই ভাবে আমরা এ টু দি পাওয়ার এইচ এর সূত্র প্রয়োগ করতে পারি ওয়ান প্লাস এইচ বাই ওয়ান ফ্যাক্টরিয়াল লন এ প্লাস এইচ স্কোয়ার বাই টু ফ্যাক্টরিয়াল লন এ হোল স্কোয়ার প্লাস ডট 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 এই যে মাইনাস কত ওয়ান আছে, এই যে মাইনাস ওয়ান আছে না, এই যে মাইনাস ওয়ান, ক্লিয়ার। ডিভাইড বাই কত এইচ। এবার এই ওয়ান এখান থেকে কেটে যাবে, কেটে গেলে কি থাকে এইচ, কেটে গেলে থাকবে এইচ বাই ওয়ান ফ্যাক্টরিয়াল লন এ প্লাস এখানে এইচ স্কোয়ার বাই টু ফ্যাক্টরিয়াল লন এ হোল স্কোয়ার প্লাস ডট ডট ডিভাইড বাই কত এইচ। আর এদিকে আমাদের কিন্তু এ টু দি পাওয়ার এক্স কিন্তু এভাবে গুণাকার থেকে যাবে। ওকে। এবার এখানে আমরা যদি এইচ কমন নেই তাহলে কি হবে লন এ, কারণ ওয়ান ফ্যাক্টরিয়াল ভ্যালু কত ওয়ান, ওই যে ওয়ান ফ্যাক্টরিয়াল এর ভ্যালু ইকুয়াল টু কিন্তু ওয়ান। তাহলে এইচ কমন নিলে তাহলে ওয়ান বাই ওয়ান ফ্যাক্টরিয়াল মানে ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান মানে ওয়ান, ওয়ান ইন্টু লন এ মানে এখানে লন এ প্লাস কত এখানে এইচ স্কোয়ার বাই টু ফ্যাক্টরিয়াল এখানে লন এ, এখানে এইচ বাই টু ফ্যাক্টরিয়াল হবে কিন্তু, কারণ আমরা এখানে একটা এইচ কমন নিয়েছি। এখানে একটা এইচ, তাহলে এখানে আমাদের দুইটা এইচ আছে, এইচ স্কোয়ার আছে। তো আমরা একটা এইচ যখন কমন নেবো তখন আমাদের এখানে একটা এইচ কমে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইচ বাই টু ফ্যাক্টরিয়াল আর এখানে লন এ হোল স্কয়ার প্লাস কত ডট ডট ডট, আর নিচে কত এইচ, এই এইচ এইচ কেটে গেলে কি হবে এই লন এ প্লাস এইচ বাই টু ফ্যাক্টরিয়াল লন এ হোল স্কয়ার। এরপরে আমাদের যখন এইচ এর ভ্যালু যখন জিরো বসাবো তখন আমাদের এখানে থাকবে শুধু লন এ, আর এদিকে তো আমাদের এ টু দি পাওয়ার এক্স তো এখানে আসেই। তাহলে এ টু দি পাওয়ার এক্স ইন্টু কত লন এ প্লাস কত জিরো প্লাস জিরো প্লাস জিরো প্লাস চলতে থাকবে। কেন, কারণ আমাদের এখানে যদি এইচ থাকে এরপর তো এইচ এর সর্বোচ্চ ঘাত থাকবে, ঠিক আছে। তাহলে সবগুলোতেই জিরো হয়ে যাবে। এই জন্য এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ প্লাস জিরো প্লাস জিরো চলতে থাকবে। এরপরে এ টু দি পাওয়ার এক্স ইন্টু কত লন এ, তাহলে ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কত এ টু দি পাওয়ার এক্স, এটাই আমাদের এখানে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই এগুলো একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে, তাহলে তোমরা এগুলো করতে পারবে। এবার হচ্ছে মূল নিয়মে এ টু দি পাওয়ার এক্স এর অন্তরজ নির্ণয়। মূল নিয়মে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরজ নির্ণয়। মনে করি আমরা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। অন্তরজের সংজ্ঞা অনুযায়ী পাই আমরা ডিডি এক্স অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস কত এফ অফ এক্স বাই কত এইচ, মান বসিয়ে নেই ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই কত এইচ, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ করতে পারি, কারণ আমাদের এ টু দি পাওয়ার
প্লাস এন ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম ইন্টু ই টু দি পাওয়ার এন, ওই সূত্র প্রয়োগ করে। এরপরে ই টু দি পাওয়ার এক্স কমন নিছি, কমন নেওয়ার পরে এখানে ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান। ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স কে আমরা লিমিটের বাইরে রাখলাম। ঠিক আছে, কারণ আমাদের এখানে এইচ টেন্স টু জিরো দেওয়া আছে, অর্থাৎ এইচ এর ভ্যালু এখানে হিসাব করতে হবে। এই ই টু দি পাওয়ার এক্স আমাদের আমাদের এখানে ধ্রুবকের মতো কাজ করছে। ওকে, ধ্রুবকের মতো কাজ করতে ই টু দি পাওয়ার এক্স বাইরে থাকবে। আচ্ছা, তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্স টু জিরো। এখানে ই টু দি পাওয়ার এইচ এর সূত্র কি? আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর সূত্র হলো ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টরিয়াল প্লাস এক্স স্কয়ার বাই টু ফ্যাক্টরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট ডট। সেম ওয়েতে আমরা করতে পারি ওয়ান প্লাস এইচ বাই ওয়ান ফ্যাক্টরিয়াল প্লাস এইচ স্কয়ার বাই টু ফ্যাক্টরিয়াল প্লাস এইচ কিউব বাই থ্রি ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট ডট। আর এর লাস্টে যে মাইনাস ওয়ান আছে, মাইনাস ওয়ান দিন। এবার পরবর্তীতে আমাদের এই মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ান, এই ওয়ানটা কেটে দেবো। ঠিক আছে, এখানে মাইনাস আর এখানে প্লাস। ঠিক আছে, কেটে গেলে কেমন থাকবে? এইচ বাই ওয়ান ফ্যাক্টরিয়াল প্লাস এইচ স্কয়ার বাই টু ফ্যাক্টরিয়াল প্লাস এইচ কিউব বাই থ্রি ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট ইজ ইকুয়াল টু এইচ। এরপরে আমরা কি করবো? উপরে এইচ কমন নেবো। উপরে এইচ কমন নিলে আমাদের কি থাকবে? এইচ কমন নিলে ওয়ান বাই ওয়ান ফ্যাক্টরিয়াল। আমরাও জানি ওয়ান ফ্যাক্টরিয়াল এর মান হচ্ছে, এই যে ওয়ান ফ্যাক্টরিয়াল এর মান হচ্ছে কত? ওয়ান। তার মানে কি এইচ কমন নিলে ওয়ান বাই কত? ওয়ান বাই কত? ওয়ান ফ্যাক্টরিয়াল। ওয়ান বাই ওয়ান ফ্যাক্টরিয়াল মানে কি? ওয়ান বাই ওয়ান, দ্যাট মিনস কত? ওয়ান। আর এখানে আমরা তাহলে কি পাবো? এইচ কমন নিলে ওখানে ওয়ান ওয়ান থাকবে, প্লাস কত এখানে? এইচ বাই টু ফ্যাক্টরিয়াল প্লাস এইচ এইচ স্কোয়ার বাই টু থ্রি ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট। কেননা আমাদের এইচ যদি কমন নেই, তাহলে আমাদের এখানে একটা করে এইচ কমন থাকবে। ওকে, আর নিচে কত? এখানে এইচ। এবার আমরা এখানে এই এইচ এইচ যদি কেটে দেই, তাহলে কি হয়? ওয়ান প্লাস এইচ বাই টু ফ্যাক্টরিয়াল প্লাস এইচ স্কোয়ার বাই থ্রি ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট। এরপরে আমরা কি করবো? এইচ এর ভ্যালু জিরো বসিয়ে দেবো। তাহলে এখানে জিরো, এখানে জিরো হবে, এখানে জিরো হবে, এরপরে সবগুলো জিরো থাকবে। এই জন্য ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস জিরো প্লাস ওয়ান থাকবে। এই জন্য ই টু দি পাওয়ার এক্স ইন্টু কত? ওয়ান, দ্যাট মিনস কত? ই টু দি পাওয়ার এক্স। এইভাবে কিন্তু আমরা এই প্রবলেমটি সলভ করতে, অর্থাৎ ই ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কত? ই টু দি পাওয়ার এক্স। এরপর 4 নম্বর দেখি, মূল নিয়মে লন এক্স বা বেস ই লন লগ এক্স এর অন্তরজ নির্ণয়। ওকে, আচ্ছা আমরা ধরি এফ অফ এক্স ইকুয়াল টু এখানে কত? লন এক্স। এফ অফ এক্স প্লাস এস ইজ ইকুয়াল টু কত? লন লন অফ এক্স প্লাস এস। একই কিন্তু এই ধরি যেটা আমরা প্রত্যেকটা অঙ্কে কিন্তু একই জিনিস আমরা ধরছি। হ্যাঁ, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লন এক্স, এফ অফ এক্স প্লাস এস ইজ ইকুয়াল টু কত? লন অফ এক্স প্লাস এস। এবার অন্তরদের সংজ্ঞা অনুযায়ী, অন্তরদের সংজ্ঞা অনুযায়ী যে গাণিতিক সংজ্ঞা, ডিডি এক্স অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস কত? এফ অফ এক্স বাই কত? এইচ। এটা কিন্তু সবগুলো অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা লিখছি। ওকে, এরপর মান বসা দিই। এফ অফ এক্স প্লাস এইচ এর মান কত? এই যে লন অফ এক্স প্লাস এইচ। আর এফ অফ এক্স এর মান কত? লন এক্স বাই কত? এইচ। ওকে, এরপরে আমরা জানি লন এক্স মাইনাস কত? লন ওয়াই ইজ ইকুয়াল টু লন অফ এক্স এক্স বাই ওয়াই। সো আমরা এখানে লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স মানে কি? এক্স প্লাস এইচ বাই এক্স লিখতে পারবো। এবার এক্স কে এক্স দ্বারা ভাগ করলে ওয়ান হয়, আর এইচ কে এক্স দ্বারা ভাগ করলে এইচ বাই এক্স হয়। ওকে, তাহলে লন অফ কত? ওয়ান প্লাস এইচ বাই এক্স ডিভাইড বাই কত? এইচ। এবার আমরা জানি লন অফ ওয়ান প্লাস এক্স এর সূত্র কি? লন অফ ওয়ান প্লাস এক্স এর সূত্র হলো এক্স মাইনাস কত? এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি মাইনাস কত? ডট ডট থাকবে। তো আমরা এখানে তাই করতে পারি, লন অফ ওয়ান প্লাস এইচ বাই এক্স এর সূত্র, তাহলে এইচ বাই এক্স মাইনাস কত? এইচ স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার প্লাস এইচ কিউব বাই থ্রি এক্স কিউব মাইনাস কত? ডট 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 লিখবো। এটা দেখো বুঝতে পারছো কিনা? এখানে এই যে এইচ বাই এক্স আছে, আর এখানে আমরা কি এক্স আছে, তো এক্স এর জায়গা জাস্ট আমরা কি করবো? এইচ বাই এক্সটা লিখবো, এটাও আমাদের হিসাব, আর কোনো হিসাব নাই। তাহলে এক্স এর জায়গায় যদি আমরা এইচ লিখি, এইচ বাই এক্স লিখি, তাহলে এখানে কত? এইচ বাই এক্স হয়। আবার এখানে এইচ বাই এই তাহলে এখানে আছে কি? এক্স স্কোয়ার। সো আমাদের তাহলে কি হবে? এক্স স্কোয়ার বাই এক্স এক্স সরি, এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার হবে। যেহেতু আমাদের এখানে এক্স স্কোয়ার আছে, সো আমাদের তাহলে এইচ বাই এক্স এর ক্ষেত্রে কি হবে? এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার হবে। আর নিচে দুই আছে, এই যে নিচে দুই। ঠিক আছে, এরপরে এইচ, এখানে এক্স কিউব তার মানে কি? এইচ কিউব বা এক্স, এইচ কিউব বাই কত? এক্স কিউব হবে। আর নিচে আমাদের এখানে তিন আছে। ওকে, এখানে এক্স বলতে এখানে এইচ বাই এক্স বোঝাচ্ছে, এটার হিসাব। ওকে, এরপরে আমরা এখানে এইচ কম যদি নেই, তাহলে এখানে ওয়ান বাই এক্স থাকে। এখানে এইচ কম নিলে ওয়ান বাই এক্স থাকে, আর এখানে কত? এইচ বাই টু এক্স স্কোয়ার থাকবে, এখানে এইচ স্কোয়ার বাই থ্রি এক্স থাকবে মাইনাস ডট ডট গেল। এরপর এখানে এই এইচ, এই এইচ কেটে দিলে আমাদের কি থাকবে? এখানে ওয়ান বাই এক্স মাইনাস কত? এইচ বাই টু এক্স স্কোয়ার প্লাস কত? এইচ স্কোয়ার বাই কত? থ্রি এক্স কিউব মাইনাস ডট ডট ডট। এরপর আমরা এইচ টেন্স টু জিরো যেতে আছে, তাহলে এইচ এর ভ্যালু জিরো বসালে কি হবে? এটাও জিরো হবে, এটাও জিরো হবে, এরপরে সবগুলো জিরো হবে। তার মানে কি? ওয়ান বাই এক্স মাইনাস জিরো প্লাস জিরো মাইনাস ডট 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 চলতে থাকবে এরকম। তার মানে আমাদের এখানে ওয়ান বাই এক্স, অর্থাৎ ডিডিএক্স অফ লন এক্স ইজ ইকুয়াল টু কত হবে? এখানে ওয়ান বাই এক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি আমি একটু ফার্স্ট, আমি এখানে সলিউশন গুলো একটু বলার চেষ্টা করছি এবং সলিউশন গুলো করার চেষ্টা করছি, তারপরেও তোমরা অবশ্যই এগুলো একটু যদি মনোযোগ করে দেখো এবং বোঝো, তাহলে তোমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। তার পাশাপাশি আমি তোমাদের আহ্বান করবো, আমাদের এই যে পিডিএফ শিটটা, এই পিডিএফ শিটটা তোমরা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারো। পিডিএফ শিটটা সংগ্রহ করলে কি হবে? এখানে তোমার পিডিএফ শিটটা থাকবে তোমার কাছে, এবং পাশাপাশি তুমি কি করতে পারো? সেই পিডিএফ শিটের সাথে মিলিয়ে তুমি এই সলিউশন গুলো দেখতে পারো। তাহলে কিন্তু তোমার আলাদা করে কিন্তু কোনো প্রাইভেট টিউটরের প্রয়োজন নেই। তোমরা এইখান থেকে তোমরা কিন্তু এই প্রবলেম গুলো তোমরা সলভ করতে পারবে। এবং অবশ্যই আমি তোমাদের পিডিএফ শিট যখন দিয়ে দেবো, তখন পিডিএফ শিটের উপর আমি এই ক্লাসগুলোর কিউআর কোড দিয়ে দেবো, যাতে করে তুমি পিডিএফ শিট বসে বসে দেখবে। এবং সেক্ষেত্রে তুমি তোমার সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো? তোমার
ক্লাসের সরাসরি তুমি ক্লাস দেখতেছিলে, সেই কিউআর কোডে স্ক্যান করলেই তুমি সরাসরি সেই ক্লাসে ঢুকতে পারবে। ওকে, তাহলে তোমার সাথে তোমার কাছে থাকবে শিট, এবং তুমি সরাসরি আমার ক্লাস করতে পারবে। তাহলে শিট এবং আমার সরাসরি ক্লাস, তাহলে কিন্তু আর তোমার কোনো কিছুর প্রয়োজন নেই। আশা করি তোমরা এই বিষয়গুলো একটু মনে রাখার চেষ্টা করবে, এবং এই বিষয়গুলো তোমরা অবশ্যই একটু বোঝার চেষ্টা করবে। ঠিক আছে? কারণ আমাদেরই দেখা যায় অনেকগুলো অঙ্ক অঙ্ক। তুমি যদি এরকম ভাবে আমার প্রত্যেকটা লেকচার যদি প্রতিদিন যদি 1 ঘন্টা সময় ব্যয় করে দেখো, এবং আমার শীটটা যদি তোমার কাছে থাকে, তাহলে আমি মনে করি তোমার এই ম্যাথমেটিক্স সম্পর্কে তোমার আর কোনো কিছু লাগবে না। তোমার ম্যাথমেটিক্স দিয়ে তুমি একটা সবকিছু জয় করতে পারবে। তুমি ইন্টারমিডিয়েট তুমি A+ পাবে, তারপরে আমার তুমি বিশ্বতে ভর্তি পরীক্ষায় গিয়ে তুমি ভালো করতে পারবে। সব জায়গায় কিন্তু তুমি ভালো, কারণ এখানে তো আমি আর আহ, কোনো কিছু কমতি রাখিনি। এখানে সকল প্রকার ম্যাথ নিয়ে কিন্তু আমি এখানে ডিসকাস করছি, এবং এখানে প্রাথমিক আলোচনা, সূত্র নিয়ে আলোচনা, হ্যাঁ, তারপরে একটা ম্যাথ কিভাবে করতে হয় সেই আলোচনা, সূত্রগুলোর প্রমাণ, সবকিছু কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু এক্সপ্রেস করার চেষ্টা করছি। এই জন্য তোমাদের বলবো, তোমরা অবশ্যই এই পিডিএফ তোমরা তোমরা আমার নিকট থেকে সংগ্রহ করে নিবে। তাহলে কি হবে, পিডিএফ ফাইল, পিডিএফ বলছি, মানে এখানে পিডিএফটা তোমরা প্রিন্ট আকারে তোমরা নিতে পারো। ঠিক আছে? নিলে তাহলে কি হবে, তাহলে তুমি এই আসলে বই আকারে আর কি, হ্যাঁ, নিলে তাহলে তুমি বাসায় দেখবে আর ক্লাসটি দেখবে, তাই হয়ে যাবে। ওকে, আমরা কথা না বলে আমরা পরের অংশে চলে যাই। মূল নিয়মে সাইন এক্স এর অন্তর্ভুক্ত হয়। মূল নিয়মে সাইন এক্স এর আমাদের এখন ত্রিকোণমিতিক যে ফাংশন যে আমাদের 6টি রয়েছে, আমরা সেগুলো অন্তর্ভুক্ত নির্ণয় করবো। এগুলো একটু মনে সবের আমরা খেয়াল করবো। মনে করি এফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স, তাহলে এফ এক্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত, সাইন অফ এক্স প্লাস এক্স। অন্তর্গতের সংজ্ঞা অনুযায়ী ডিডি এক্স অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু জিরো, এফ অফ এক্স মাইনাস কত এফ অফ এক্স ডিভাইড বাই কত এক্স, এবং মান বসা দিই। সাইন অফ এক্স প্লাস এক্স মাইনাস কত সাইন এক্স, এই যে সাইন অফ এক্স প্লাস এক্স, আর এখানে যে সাইন এক্স মান বসে দিলাম। এবার আমরা কি করবো, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র। আমরা জানি সাইন সি মাইনাস সাইন ডি সূত্র টু কস সি প্লাস ডি বাই টু, এই যে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি, টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। সো আমরা সেই কাজটাই করলাম। টু কস সি বলতে এখানে এক্স প্লাস এস, আর ডি হলো এক্স, তার মানে এক্স প্লাস এইচ প্লাস কত এক্স ডিভাইড বাই কত টু। এরপরে কত সাইন, সাইন সি মাইনাস ডি, তাহলে এক্স প্লাস এইচ মাইনাস কত এক্স বাই টু। ঠিক আছে? তাহলে আমাদের এখানে এক্স প্লাস এক্স মানে টু এক্স, আর এখানে কত এইচ, টু এক্স প্লাস এইচ বাই কত টু। আর এখানে এক্স এক্স কেটে গেলে কি হয়, এইচ বাই টু থাকে। ওকে, আচ্ছা, এরপরে আমরা আমাদের সূত্র জানি যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন থেটা সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। আমরা ওই ফর্মেটে নিয়ে আসবো। তাহলে লিমিট কত, এইচ বাই টু টেন্স টু জিরো দিলাম। কেন দিলাম, কারণ এখানে এইচ বাই টু আছে, এই জন্য এইচ বাই টু টেন্স টু জিরো দিলাম। আর সাইন এইচ বাই টু, আর এখানে এই যে এইচ আছে, আর এই যে টুটাকে ভিতরে নিচে নিয়ে আসলাম, তার মানে এইচ বাই টু হয়ে গেল। ঠিক আছে? তাহলে সাইন এইচ বাই টু আবার এইচ বাই টু। ওকে, তাহলে এটার ভ্যালু আমাদের কত হবে, ওয়ান হবে। আর এদিকে লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে কস টু এক্স কে টু দ্বারা ভাগ করলে হয় এক্স, আর প্লাস এখানে এইচ কে টু দ্বারা ভাগ করলে এইচ বাই টু হয়। ক্লিয়ার? তাহলে cos x প্লাস এইচ বাই টু। এবার এইচ এর ভ্যালু যদি জিরো বসাই, তাহলে এখানে টোটালি এখানে জিরো হয়ে যায়, তার মানে cos অফ এক্স প্লাস জিরো, cos অফ এক্স প্লাস জিরো, তাহলে cos x, তাহলে ডিডি এক্স অফ সাইন এক্স কত হবে, cos x হবে। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এগুলো একটু মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করবে, তাহলেই ইনশাল্লাহ তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য তোমরা বুঝতে পারবে। এরপর দেখো আমাদের 6 নম্বর যে প্রবলেম, মূল নিয়মে cos x এর অন্তরজ। একইভাবে এফ এক্স ইজ ইকুয়াল টু cos x, এফ এক্স প্লাস এস ইজ ইকুয়াল টু cos x প্লাস এস, ডিডি এক্স অফ এফ এক্স ইজ ইকুয়াল টু কত, লিমিট এইচ টেন্ডস টু জিরো, এফ এক্স প্লাস এস মাইনাস কত এফ এক্স বাই কত এইচ। এরপর আমরা মান বসিয়ে দেবো, ডিডি এক্স অফ cos x ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু জিরো, cos অফ এক্স প্লাস এইচ মাইনাস কত cos x বাই কত এইচ। এবার cos c মাইনাস cos এর সূত্র কি, টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু। সো আমরা টু সাইন সি প্লাস ডি বাই টু মানে এক্স প্লাস এইচ প্লাস এক্স বাই টু, আর সাইন কত ডি মাইনাস সি, ডি বলতে এখানে এক্স, মাইনাস মাইনাস তারপরে সি, ডি মাইনাস সি, এক্স প্লাস এইচ যেহেতু আছে, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে একবারে এক্স মাইনাস এইচ হয়ে যাবে বাই কত টু। এরপরে এক্স প্লাস এক্স মানে টু এক্স, টু সাইন টু এক্স প্লাস এইচ বাই টু, আর এখানে সাইন, এখানে এক্স এক্স কেটে গেলে থাকে কি মাইনাস এইচ বাই টু। যেহেতু মাইনাস আমাদের আছে, আমরা জানি সাইন অফ মাইনাস থেটা, হ্যাঁ, সাইন অফ মাইনাস থেটা এটি ইজ ইকুয়াল টু কত, মাইনাস সাইন থেটা। এটা কিন্তু আমরা জানি ত্রিকোণমিতিক সূত্র, সাইন অফ মাইনাস থেটা মানে মাইনাস সাইন থেটা। এই জন্য এই মাইনাসটা আমাদের সামনে চলে আসলো, লিমিট এইচ বাই টু টেন্স টু জিরো, এখানে সাইন এইচ বাই টু থাকলো, আর এখানে এই যে এইচ আছে, আর এখানে যে টু আছে, তাহলে এইচ বাই টু বানিয়ে এটা দিয়ে কি হবে, আমাদের ভ্যালু কত আসবে, এখানে আমাদের ভ্যালুটা এটা যেমন ভ্যালু আসবে কত, ওয়ান। তাহলে মাইনাস ওয়ান ইন্টু, আর এখানে লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে সাইন এই টুটা কিন্তু এই নিচে চলে গেল। ঠিক আছে? তাহলে সাইন টু এক্স প্লাস এইচ বাই টু, তার মানে কি টু এক্স কে টু দ্বারা ভাগ করলে হয় টু এক্স, আর এইচ কে টু দ্বারা ভাগ করলে হয় টু এইচ বাই টু, তার মানে সাইন অফ এক্স প্লাস এইচ বাই টু। এবার এখানে আমরা এইচ এর ভ্যালু জিরো বসালে তাহলে কি হবে, সাইন অফ এক্স প্লাস জিরো, তাহলে মাইনাস ওয়ান ইন্টু সাইন অফ এক্স প্লাস জিরো, দ্যাট মিনস মাইনাস সাইন এক্স। তাহলে cos x এর ডিডি এক্স কি হবে, মাইনাস সাইন এক্স। এই যে cos x এর ডিডি এক্স কে, ডিডি এক্স এর cos x ইকুয়াল টু কত, মাইনাস সাইন এক্স। এরপর 7 নম্বর, মূল নিয়মে tan x এর অন্তরজ নির্ণয় করো।
আচ্ছা, তাহলে মূল নিয়ম টেন এক্স, তাহলে একই কথা আমরা ধরি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কত, টেন এক্স। তাহলে এফ অফ এক্স প্লাস এস ইজ ইকুয়াল টু টেন অফ এক্স প্লাস এস। অন্তরদের সংজ্ঞা অনুযায়ী পাই আমরা ডিডি এক্স অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কত, লিমিট এস টেন্ডস টু জিরো, এফ অফ এক্স প্লাস এস মাইনাস কত এফ অফ এক্স বাই কত এখানে এস। ডিডি এক্স অফ টেন এক্স ইজ ইকুয়াল টু লিমিট এস টেন্ডস টু জিরো, টেন অফ এক্স প্লাস এস মাইনাস কত টেন এক্স বাই কত এস। টেন কে আমরা ভাঙবো সাইন, সাইন বাই কস, এখানে সাইন বাই কস, তার মানে সাইন অফ এক্স প্লাস এস বাই কত কজ অফ এক্স প্লাস এস মাইনাস কত সাইন এক্স বাই কত কজ এক্স। ঠিক আছে, লসাগু নিলাম কজ এক্স অফ এক্স, cos of x plus h আর cos x, cos of এই যে cos of x plus h আর হচ্ছে cos x, এগুলো লসাগু নিলে কি হয়, sin of x plus h cos x মাইনাস কত এখানে cos of x plus h sin x লসাগু নিলে। ঠিক আছে, নিচে কত h। ওকে, এরপরে sin a cos b মাইনাস cos a sin b সূত্র কি, sin of a মাইনাস b। এখানে এই যে এই x plus h হচ্ছে a আর x টা হলো b, তাহলে sin a cos b মাইনাস cos a sin b, sin of a মাইনাস b। তাহলে a হলো x plus h মাইনাস b হলো কত x, তাহলে সাইন অফ এক্স প্লাস এস মাইনাস এক্স, এখানে আমি সূত্রটা লিখে দিচ্ছি, সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ঠিক আছে, আর এই কজ অফ এক্স প্লাস এস আর হচ্ছে কজ এক্স নিচে চলে আসলো, তাহলে এইস কজ অফ এক্স প্লাস এস কজ এক্স। ওকে, এবার এক্স এক্স কেটে গেলে কি থাকে, সাইন এইস, সাইন এস আর এখানে আছে কত এইস, তার মানে কি সাইন এইস বাই এইস কজ অফ এক্স প্লাস এইস কজ এক্স। সাইন এইস বাই এইস আলাদা করে নিলাম, তার মানে এটার মান কি হবে আমাদের, ওয়ান হয়ে যাবে। আর লিমিট এইস টেন্স টু জিরো, তাহলে থাকবে কি ওয়ান বাই কজ অফ এক্স প্লাস এইস কজ এক্স। তার মানে কি এখানে আমরা যদি মান বসাই, এইচ এর মান জিরো বসাই, তাহলে ওয়ান বাই এক্স প্লাস জিরো ইন্টু কত কজ এক্স, আর এটার মান তো ওয়ান হয়ে গেল, এই যে ওয়ান। ওকে, আচ্ছা, ইজ ইকুয়াল টু কত, ওয়ান বাই কত কজ এক্স আর ইন্টু কজ এক্স, তাহলে ইকুয়াল টু কি হবে, ওয়ান বাই কজ স্কোয়ার এক্স ইকুয়াল টু কত সেক স্কোয়ার এক্স। তার মানে টেন এক্স এর ডিডি এক্স কি হবে, সেক স্কোয়ার এক্স, টেন এক্স এর ডিডি এক্স কি হবে, সেক স্কোয়ার এক্স, টেন এক্স এর ডিডি এক্স কি হবে, সেক স্কোয়ার এক্স। এভাবে কিন্তু আমরা এই প্রবলেমটি সলভ করতে পারবো। ওকে, এবার মূল নিয়মে কটেক্স এর অন্তরজ নির্ণয়। আমরা ধরি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কত, কটেক্স, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু কত, কট অফ এক্স প্লাস এইচ। অন্তরজের সংখ্যা আমাদের ডিডি এক্স অফ কত, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস কত এফ অফ এক্স ডিভাইড বাই কত এইচ, ডিডি এক্স অফ কট এক্স ইজ ইকুয়াল টু কত, লিমিট এইচ টেন্ডস টু জিরো। আমরা কট এক্স প্লাস এইচ এখানে বসালাম, এরপরে এখানে কট এক্স বসালাম। ঠিক আছে, বাই কত এইচ, এবার কট এক্স কে ভাঙলাম আমরা কজ অফ এক্স প্লাস এইচ বাই সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস কত কট এক্স কে ভাঙলাম কজ এক্স বাই কত এক্স। তারপর নিচে কত এইচ, এবার লসাগু নিলাম সাইন অফ এক্স প্লাস এস সাইন এক্স। তাহলে আমাদের এখানে কি হয়, এখানে সাইন এক্স কজ অফ এক্স প্লাস এস মাইনাস কত কজ এক্স সাইন অফ এক্স এক্স প্লাস এস লসাগু করলে নিচে কত এইচ। এরপরে আমরা সাইন এ কজ বি মাইনাস কস সাইন বি সূত্র প্রয়োগ করলে কি হবে, এখানে এক্স হলো কি এ আর এক্স প্লাস এইচ হচ্ছে বি, তার মানে এক্স মাইনাস এক্স প্লাস এইচ যদি আমরা লিখতে যাই, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে কি হয়, এক্স মাইনাস এইচ হয়ে যাবে। ঠিক আছে, আর এই সাইন অফ এক্স প্লাস এস আর সাইন এক্স নিচে চলে আসলো, এই যে এইচ সাইন অফ এক্স প্লাস এস সাইন এক্স এক্স কেটে যায়, বাকি সাইন অফ মাইনাস এস বাই কত এইচ সাইন অফ এক্স প্লাস এস সাইন এক্স। এবার আমরা জানি সাইন অফ মাইনাস থিটা মানে কি, মাইনাস সাইন থিটা, এই জন্য মাইনাস সামনে চলে আসলো, লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন এক্স বাই কত এইচ লিখলাম, আর এদিকে আমরা আলাদা করে দিলাম লিমিট এক্স টেন্স টু জিরো, ওয়ান বাই সাইন এক্স প্লাস এস, এই যে সাইন এক্স। ঠিক আছে, তাহলে আমাদের এইটুকুর ভ্যালু কত হলো, জিরো, সরি ওয়ান হয়ে গেল, এই যে ওয়ান মাইনাস ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ইন্টু কত এখানে, এখানে এইচ এর ভ্যালু যদি আমরা জিরো বসাই, তাহলে ওয়ান বাই সাইন অফ এক্স প্লাস জিরো আর সাইন এক্স, এই যে ওয়ান বাই সাইন অফ এক্স প্লাস জিরো সাইন এক্স। তার মানে কি মাইনাস ওয়ান বাই সাইন এক্স ইন্টু কত সাইন এক্স মাইনাস ওয়ান বাই সাইন স্কোয়ার এক্স মাইনাস কত কোসেক স্কোয়ার এক্স। তার মানে কি কট এক্স এর ডিডি এক্স কি হলো, মাইনাস কোসেক স্কোয়ার এক্স। কট এক্স এর ডিডি এক্স কি, মাইনাস কোসেক স্কোয়ার এক্স। কট এক্স এর ডিডি এক্স হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। ওকে, এবার 9 নম্বর, মূল নিয়মে সেক এক্স এর অন্তরজ নির্ণয়। মনে করি আমরা এফ অফ এক্স ইন্টু সেক এক্স, তারপরে হলো এফ অফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু সেক অফ এক্স প্লাস এইচ। তাহলে অন্তরজের সংখ্যা অনুযায়ী ডিডি এক্স অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কত, লিমিট এইচ টেন্ডস টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস কত এফ অফ এক্স বাই এইচ। এরপরে মান বসাই আমরা, এফ অফ এক্স এক্স প্লাস এইচ এর মান কত, সেক অফ এক্স প্লাস এইচ, তাহলে সেক অফ এক্স প্লাস এইচ মাইনাস কত এখানে এফ অফ এক্স এর মান কত, এখানে সেক এক্স সেক এক্স বসালাম, ডিভাইড কত এইচ। এখানে সেক অফ এক্স প্লাস এইচ কে আমরা ভাঙবো, সেক অফ এক্স প্লাস এইচ এর সাথে কার সম্পর্ক, এখানে কজের সম্পর্ক, তাহলে ওয়ান বাই কজ অফ এক্স প্লাস এইচ। তারপরে মাইনাস কত এখানে সেক এক্স কে ভাঙলে কত, ওয়ান বাই কজ এক্স। ঠিক আছে, এবার লসাগু যদি কজ অফ এক্স প্লাস এইচ আর কজ এক্স লসাগু নিলে, তাহলে এখানে কি কজ এক্স হয় আর মাইনাস কত কজ অফ এক্স প্লাস এইচ হয়। এবার কস সি মাইনাস কজ সূত্র কিন্তু সাইন সি প্লাস ডি বাই টু, সাইন সি ডি মাইনাস সি বাই টু। তাহলে টু সাইন সি হলো এখানে এক্স আর ডি হলো কত এক্স প্লাস এইচ, তাহলে এক্স প্লাস এইচ বাই টু, আর সাইন ডি মাইনাস সি, ডি হলো এক্স প্লাস এইচ আর সি হলো কত এক্স, তার মানে এক্স প্লাস এইচ মাইনাস কত এক্স ডিভাইড বাই কত টু। আর এই কজ অফ এক্স প্লাস এইচ কজ এক্স নিচে চলে আসলো, এই যে এইচ ইন্টু কজ অফ এক্স প্লাস এইচ কজ এক্স। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে টু সাইন, এখানে এক্স প্লাস এক্স মানে কি টু এক্স বাই টু এক্স প্লাস কত এইচ বাই টু, আর এখানে কত, এখানে এক্স এক্স কেটে গেলে কি থাকে, সাইন এইচ বাই টু, আর নিচে এস এইচ কজ এক্স প্লাস এইচ ইন্টু কত কজ এক্স। আমরা ওই সূত্র প্রয়োগ করি, সাইন এক্স সাইন এইচ বাই টু,
তাহলে এখানে সাইন এস বাই, এখানে লিমিট এইচ টেন্স টু এইচ বাই টু টেন্স টু জিরো বানালাম, তাহলে সাইন এইচ বাই টু, আর এখানে তোমাদের এইচ আছে আর এখানে আছে টু, তাহলে এই যে এইচ বাই টু বানালাম, ঠিক আছে গেল। এখানে লিমিট এইচ টেন্স টু জিরো, সাইন এখানে টু এক্স থেকে টু দ্বারা ভাগ করলে কত হয় এক্স, আর এইচ কে টু দ্বারা ভাগ করলে কত হয় এইচ বাই টু, তাহলে সাইন এক্স, সাইন কি হবে এক্স প্লাস এইচ বাই টু, সাইন এক্স প্লাস এইচ বাই টু, আর নিচে কি থাকবে এখানে কজ অফ এক্স প্লাস এইচ, আর এখানে কজ এক্স, কজ অফ এক্স প্লাস এইচ কজ এক্স, ওকে। এরপর আমরা এখানে এটার ভ্যালু কত আমাদের অন আমরা জানি, আর এখানে এখানে এইচ এর ভ্যালু জিরো বসালে তাহলে সাইন অফ এক্স প্লাস জিরো, আর নিচে কজ অফ এক্স প্লাস জিরো ইন্টু কজ এক্স, সাইন অফ এক্স প্লাস জিরো ডিভাইড বাই কত কজ অফ এক্স প্লাস জিরো ইন্টু কজ এক্স ইজ ইকুয়াল টু কত সাইন এক্স বাই কত কজ এক্স ইন্টু কজ এক্স, তাহলে ওয়ান বাই কজ এক্স ইন্টু সাইন এক্স বাই কজ এক্স, ওয়ান বাই কজ এক্স মানে কি সেক এক্স, আর সাইন এক্স বাই কজ এক্স মানে কি টেন এক্স, তার মানে কি সেক এক্স টেন এক্স। ক্লিয়ার? এভাবে কিন্তু আমরা ডিডিএক্স অফ সেক এক্স ইজ ইকুয়াল টু কত, এই যে সেক এক্স টেন এক্স আমরা বের করতে পারি। ওকে, এরপর আমরা পরেরটা চলে যাই। 10 নম্বর, মূল নিয়মে কোসেক এক্স এর অন্তরজ নির্ণয় করো। একইভাবে ধরি এফ অফ এক্স ইকুয়াল টু কত কোসেক এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু কোসেক অফ এক্স প্লাস এইচ, অন্তরজের সংজ্ঞা অনুযায়ী পাই আমরা কি ডিডিএক্স অফ এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই কত এইচ, ডিডিএক্স অফ কোসেক এক্স ইকুয়াল টু কত লিমিট এইচ টেন্স টু জিরো কোসেক অফ এক্স প্লাস এইচ, এই যে এফ অফ এক্স এক্স প্লাস এইচ ইকুয়াল টু কত কোসেক এক্স প্লাস এইচ, আর এফ অফ এক্স ইকুয়াল টু কত এখানে কোসেক এক্স, সো এখানে কোসেক অফ এক্স প্লাস কোসেক অফ এক্স প্লাস এইচ মাইনাস কত কোসেক এক্স ডিভাইড বাই কত এইচ। এবার কোসেক এক্স কোসেক অফ এক্স প্লাস এইচ তোমরা ভাঙতে পারি ওয়ান বাই সাইন অফ এক্স প্লাস এইচ, আর কোসেক এক্স কে ভাঙতে পারি ওয়ান বাই সাইন এক্স। এবার লসাগু সাইন এক্স, সাইন অফ এক্স প্লাস এইচ আর সাইন এক্স লসাগু নিলে তাহলে সাইন এক্স আগে হয়, এরপরে কি সাইন অফ এক্স প্লাস এইচ পরে হয়, ডিভাইড বাই কত এইচ। এরপর হলো সাইন সি মাইনাস সাইন ডি সূত্র প্রয়োগ করতে হবে। আমরা জানি সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হলো টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু, এই যে এখানে দেওয়া আছে। টু কস সি হলো এখানে এক্স, আর হলো এখানে ডি হলো এক্স প্লাস এইচ, তাহলে এক্স প্লাস এইচ বাই টু, আর সাইন ডি ডি মাইনাস সি বলতে সরি সি মাইনাস ডি বলতে এখানে তাহলে সি হলো এক্স আর ডি হলো এক্স প্লাস এইচ, কিন্তু সামনে মাইনাস থাকার কারণে এটাও মাইনাস হয়ে যাবে, এক্স মাইনাস এইচ বাই কত টু, আর এখানে কত এই সাইন এক্স প্লাস এইচ, সাইন এক্স নিচে চলে গেল এইচ এর সাথে, তাহলে এইচ ইন্টু কত সাইন অফ এক্স প্লাস এইচ আর সাইন এক্স, ওকে। এরপর টু কজ অফ এখানে এক্স প্লাস এক্স মানে কি টু এক্স প্লাস কত এইচ বাই টু, আর এখানে সাইন অফ এখানে এক্স এক্স কেটে গেলে কি থাকে মাইনাস এইচ বাই টু, ওকে। আর নিচে কত এস এস এই সাইন অফ এক্স প্লাস এস আর হচ্ছে সাইন এক্স। আমরা জানি যে সাইন অফ মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা, ওখানে মাইনাসটা সামনে দিলাম, এই যে লিমিট এইচ বাই টু টেন্স টু জিরো, এখানে সাইন এইচ বাই টু থাকলো, আর এখানে এই যে এইচ আর এই যে টু এইটা দিয়ে আমরা করলাম এইচ বাই টু বানিয়ে নিয়েছে, এইচ বাই এই যে টু বানিয়ে, তার মানে কি এটার ভ্যালু কত আমাদের এখানে আসবে ওয়ান আসবে, ঠিক আছে। তাহলে ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো, বাকিটা হলো কি কজ অফ এক্স এক্স প্লাস এইচ বাই টু আসবে এখানে, আর নিচে থাকবে সাইন অফ এক্স প্লাস এইচ আর হচ্ছে সাইন এক্স। এরপরে আমরা এইচ এর ভ্যালু যদি জিরো বসাই তাহলে এখানে মাইনাস ওয়ান ইন্টু কত, এখানে তো এটার মান তো ওয়ান ওয়ান আসবে, আর এখানে মাইনাস আমাদের সামনে আসবে, তাহলে মাইনাস ওয়ান ইন্টু কজ অফ এক্স প্লাস জিরো বাই কত সাইন অফ এক্স প্লাস জিরো ইন্টু সাইন এক্স ইকুয়াল টু কত মাইনাস কত, এখানে কি হবে মাইনাস কত এখানে cos x বাই কত sin x ইন্টু sin x, তার মানে কি মাইনাস ওয়ান বাই sin x ইন্টু cos x বাই sin x, তার মানে কি মাইনাস cos x cot x, ওকে। তার মানে কি ddx অফ এই cos x ইজ ইকুয়াল টু কত মাইনাস cos x cot x, মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই এগুলো কিন্তু ভালো মতো কিন্তু আয়ত্ত রাখবে। ddx অফ cos x ইজ ইকুয়াল টু কি পেলাম আমরা তাহলে মাইনাস cos x cot x, এটা গেল। এরপরে 11 নম্বর, মূল নিয়মে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর অন্তরজ নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, হ্যাঁ, এফ অফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু কি হবে ইন্টু এক্স প্লাস এইচ হোল স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস এইচ হোল এইচ, তারপর প্লাস সি। এবার অন্তরজের সংজ্ঞা অনুযায়ী ডিডিএক্স অফ এফ অফ এক্স ইকুয়াল টু কত লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই কত এইচ লিমিট এইচ টেন্স টু জিরো, তাহলে ডিডিএক্স অফ কি এফ অফ এক্স এর জায়গায় আমরা কি বসলাম এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, আর তারপর লিমিট এইচ টেন্স টু জিরো। এভাবে এফ অফ এক্স প্লাস এইচ এর মান কত, এই যে এ ইন্টু এক্স প্লাস এইচ হোল স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস এইচ প্লাস সি, এই যে এখানে ওই যে বসাইছি এই যে, ঠিক আছে। মাইনাস কত এখানে এফ অফ এক্স এর মান কত এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ওকে। এরপর এখানে আমাদের এ ইন্টু এক্স প্লাস এইচ হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করতে হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এ টু এক্স এইচ প্লাস কত এইচ স্কোয়ার প্লাস এখানে কত বি ইন্টু এক্স প্লাস এইচ, তাহলে বি এক্স প্লাস বি এইচ তারপর প্লাস সি, আর এখানে মাইনাস দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস সি, ঠিক আছে। নিচে কত এইচ লিমিট টেন্স টু জিরো, এখানে এ এক্স স্কোয়ার প্লাস কত টু এ এক্স এইচ তারপরে কত এ এ এইচ স্কোয়ার প্লাস কত বি এক্স প্লাস বি এইচ প্লাস সি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস সি, ঠিক আছে। এবার এখানে এ এক্স স্কোয়ার কেটে গেল, ওকে। তাহলে কি থাকলো এখানে আমাদের আর বি এক্স কেটে যাবে এখানে, ওকে। তাহলে কি থাকবে আমাদের এখানে টু এ এক্স এইচ থাকবে এ এইচ স্কোয়ার থাকবে প্লাস কত এখানে সি বা প্লাস আর সি মাইনাস এটা কেটে গেল, তাহলে থাকবে কি বি এইচ। ক্লিয়ার?
আচ্ছা, এরপর আমরা এইচ যদি কমন নেই, তাহলে আমাদের এখানে 2ax থাকে, এখানে থাকে হলো এইচ থাকবে, আর এখানে থাকবে বি থাকবে। নিচে কত এইচ, তার মানে কি আমাদের এইচ এস কেটে গেলে ঠিক কি থাকবে এখানে, এই যে 2ax প্লাস কত এইচ, এইচ প্লাস কত বি। এবার আমরা যদি এইচ এর ভ্যালু 0 বসাই, তাহলে 2ax প্লাস 0 প্লাস কত বি, এই যে 2ax প্লাস কত বি। দ্যাট মিনস ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু কত, 2ax প্লাস কত বি। এভাবে কিন্তু আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই সমীকরণটি, সরি এই রাশিটি আমরা কিন্তু এখানে আমরা অন্তরজ নির্ণয় করতে পারি, মূল নিয়ম অন্তরজ নির্ণয় করতে পারি। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই রাশিটির আমরা মূল নিয়মে অন্তরজ নির্ণয় করতে পারি। এবং সেই নির্ণিত মান কত আসলে আমাদের এখানে, 2ax প্লাস কত বি, 2ax প্লাস কত বি। ঠিক আছে। আচ্ছা, ওকে। এবার আমাদের অন্তরীকরণের মৌলিক সূত্র বলি, ডিডিএক্স অফ, তাহলে আমরা কি কি পেলাম, আমরা পেলাম ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু কত, এন এক্স টু দি পাওয়ার কত এন মাইনাস ওয়ান। ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু কত, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু কত, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আমরা কিন্তু একবার মুখস্থ রাখবো, ঠিক আছে। এরপর ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কত, ই টু দি পাওয়ার এক্স। ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কত, ই টু দি পাওয়ার এক্স। এরপর ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কত, ই টু দি পাওয়ার এক্স লন এ। এগুলো কিন্তু আমরা এই যে এক থেকে শুরু করে যে আমরা যেগুলো করলাম, এখানে আমাদের একটি আরো একটি আমাদের বীজগাণিতিক রাশি আমাদের এখানে মিস্টেক হয়েছে। বহুপদী, বহুপদীর যে অন্তরজ, মূলনীয় অন্তরজ, সেটা আমাদের মিস্টেক হয়ে গেছে। যাই হোক, আমাদের এই পেজটা আমরা পরবর্তীতে আমরা কোনো পরবর্তী লেকচারের সময় আমরা পেজটি আমরা আলোচনা করব। তো আমরা মোটামুটি আমরা যা আলোচনা করেছি এতটুকু আমাদের থাকবে আজকে। আর এখানে আমরা সামারিটা আমরা এখানে করছি। আমাদের 1 নম্বর যে আমাদের প্রবলেম ছিল, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার, সেটা হলো কি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পেয়েছি। আবার ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত, ই টু দি পাওয়ার এক্স পেয়েছি। ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু আমরা ই টু দি পাওয়ার এক্স লন এ পেয়েছি। ডিডিএক্স অফ লন এক্স ইজ ইকুয়াল টু আমরা ওয়ান বাই এক্স পেয়েছি। তারপরে ডিডিএক্স অফ সাইন এক্স ইজ ইকুয়াল টু আমরা এখানে কজ এক্স পেয়েছি। ডিডিএক্স অফ কজ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সাইন এক্স পেয়েছি। ডিডিএক্স অফ টেন এক্স ইজ ইকুয়াল টু সেক স্কয়ার এক্স পেয়েছি। ডিডিএক্স অফ কট এক্স ইজ ইকুয়াল টু মাইনাস কোসেক স্কয়ার পেয়েছি, কোসেক স্কয়ার এক্স পেয়েছি। ডিডিএক্স অফ সেক এক্স ইজ ইকুয়াল টু আমরা সেক এক্স টেন এক্স পেয়েছি। ডিডিএক্স অফ কোসেক এক্স ইজ ইকুয়াল টু কত, আমরা মাইনাস কোসেক এক্স কট এক্স পেয়েছি। এই যে 10টি যে আমাদের এখানে ফর্মুলা, এই 10টি ফর্মুলা কিন্তু আমাদের সারা জীবনের জন্য মনে রাখতে হবে। এখন এটা আমাদের সব জায়গায় আমাদের এই 10টি ফর্মুলা আমাদের প্রয়োজন হবে। এখন চোখ বুঝে আমরা মুখস্থ রাখবো, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার ইজ ইকুয়াল টু এন এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কত, ই টু দি পাওয়ার এক্স। ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু টু এক্স লন এক্স। ডিডিএক্স অফ লন এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স। ডিডিএক্স অফ সাইন এক্স ইজ ইকুয়াল টু কজ এক্স। ডিডিএক্স অফ কজ এক্স ইজ ইকুয়াল টু কত, মাইনাস সাইন এক্স। ডিডিএক্স অফ টেন এক্স ইজ ইকুয়াল টু সেক স্কয়ার এক্স। ডিডিএক্স অফ কট এক্স ইজ ইকুয়াল টু মাইনাস কোসেক স্কয়ার এক্স। ডিডিএক্স অফ সেক এক্স ইজ ইকুয়াল টু সেক এক্স টেন এক্স। ডিডিএক্স অফ কোসেক এক্স ইজ ইকুয়াল টু কত হবে, মাইনাস কোসেক এক্স কট এক্স। তো আমাদের এই যে 10টি আমাদের মৌলিক সূত্র, এই 10টি মৌলিক সূত্র আমাদের প্রত্যেকটা জায়গায় লাগবে। আমরা অঙ্কনের যে কোনো জায়গায় গেলেই আমাদের এই সূত্র 10টি আমাদের প্রয়োজন হবে। ওকে। এরপর আমাদের বিশেষ দুটি এখানে আমাদের ফর্মুলা রয়েছে। এখানে বেজ এ লগ এক্স, এটা মানে হলো কি, বেজ এ লগ এক্স মানে হলো বেজ এ লগ ই লন এক্স, বেজ এ লগ ই লন এক্স। তাহলে এটা যদি আমাদের এখানে ধ্রুবক হয়, থাকে শুধু আমাদের এখানে লন এক্স। আর লন এক্স এর ডিডিএক্স তো আমরা জানি, সেটা হচ্ছে ওয়ান বাই এক্স। এই জন্যই ডিডিএক্স অফ লগ এ এক্স, ঠিক আছে, ডিডিএক্স অফ লগ এ ই লন এক্স, তার মানে কি লগ এ ই ডিডিএক্স অফ লন এক্স। আর ডিডিএক্স অফ লন এক্স মানে কি, ওয়ান বাই এক্স, ঠিক আছে। আর এইটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই লগ ই এ লিখতে পারি। আর এখানে তো ওয়ান বাই এক্স আছে, তাহলে লগ ই এ, ঠিক আছে। তাহলে বেস ই লগ এ, এটা মানে কি আমরা জানি, লন এ। তার মানে কি এই জন্য ওয়ান বাই কত এক্স লন এ, ওয়ান বাই এক্স লন এ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে উল্টা, এখানে বেজ এক্স লগ এ, এটাকে আমরা ওয়ান বাই বেজ এ লগ এক্স করতে পারি, আর এটার মতো করতে পারি। এরপরে এখানে আমরা যা করেছি, এখানে আমরা সেই একইভাবে কাজ করবো, ওয়ান বাই বেজ এ লগ ই লন এক্স। আর তারপরে হচ্ছে এই লগ বেজে লগ ই, এটাকে আমরা উপরে নিয়ে গেলো, উপরে নিয়ে গেলে কি হবে, বেজটা ই হয়ে যাবে আর লগ এ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে ই, এই যে লগ এ হয়ে গেছে। আর এটা মানে কি, এটা মানে কি লন এ, এই যে লন এ। আর লন এক্স, ওয়ান বাই লন এক্স, তার মানে কি লন এক্স পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান। এখন লন এক্স পাওয়ার মাইনাস ওয়ান, এটাকে আমরা ডিডিএক্স করে কি পাই আমরা, তাহলে মানে কি ডিডিএক্স অফ বেজ এক্স লগ এ ইজ ইকুয়াল টু ডিডিএক্স অফ, তাহলে লন এ লন এক্স ইনভার্স ওয়ান, এই যে এটা, এই যে এটা আমরা পেয়েছি। এটা এখানে লিখলাম, এই যে লন এ ইন্টু লন এক্স পাওয়ার মাইনাস ওয়ান। এবার লন এ তো ধ্রুবক,
ধ্রুবক বাইরে থাকবে, ডিডিএক্স কত লন এক্স ইনভার্স ওয়ান। ঠিক আছে, এবার এখানে কত হবে মাইনাস কত ওয়ান ইন্টু, আমরা জানি এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এন, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তার মানে কি মাইনাস ওয়ান ইন্টু লন এক্স, মাইনাস ওয়ান মানে কি একবার মাইনাস টু। ঠিক আছে, এবার মাইনাস লন এ বাই কত লন এক্স মাইনাস টু উপরে আছে, লন এক্স টু দি পাওয়ার কত মাইনাস টু আছে, তাহলে ওটাকে আমরা কি ওয়ান বাই লন এক্স হোল স্কয়ার করলাম, তার মানে আমাদের মাইনাস লন এ বাই কত লন এক্স তার হোল, তাহলে এইটার ডিডিএক্স কি, এই যে মাইনাস কত লন এ বাই লন এক্স তার হোল স্কয়ার, ক্লিয়ার। আর এটা ডিডিএক্স কে, এই যে এটা ওয়ান বাই এক্স লন এ। ঠিক আছে, প্রথমটা হচ্ছে ওয়ান বাই এক্স লন এ, আর দ্বিতীয়টা হচ্ছে কি মাইনাস লন এ বাই কত লন এক্স হোল স্কয়ার। এটা আমরা মনে রাখবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম মনে করো, অবশ্যই আমাকে নক করবে, আমি সেটা আমি তোমাদের বুঝে দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা কেউ ঘাবড়াবো না, ম্যাথমেটিক্স গুলো খুব ভালো করে করবে। আর হ্যাঁ, আমি আবারও সেই কথাই আবার বলতে চাই যে তোমরা এই ক্লাসটা দেখবে, এবং পাশাপাশি আমাদের যে ক্লাসের যে পিডিএফ বা ক্লাসের যে আমার শিট, এই শিটটা তোমরা সংগ্রহ করবে আমার নিকট থেকে। শিটটা তোমার কাছে রাখবে, শিটটা তুমি দেখবে, পাশাপাশি তুমি এই ভিডিও ক্লাসটি দেখবে, তাহলে কিন্তু তোমার আর কোনো টিচারের প্রয়োজন নেই, তোমার এখান থেকে কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে। এবং এটা দেখার যে সবচেয়ে সহজ মাধ্যম হলো, সেটি হলো আমাদের ওই শিটে আমার কিউআর কোড দেওয়া থাকবে, মানে এই ভিডিও ক্লাসের কিউআর কোড দেওয়া থাকবে। তুমি ওইটা স্ক্যান করলেই তখন তুমি ওইখানে যে লিঙ্কটা দেওয়া থাকবে বা ইউআরএলটা দেওয়া থাকবে, সেই লিঙ্কে ঢুকে তুমি কিন্তু এই ক্লাসগুলো করতে পারবে। এই জন্য ভয়ের কোনো কারণ নাই। আমরা সবকিছু পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা প্রত্যেকটা জিনিস আমরা একেবারে বাস বিচার করে আমরা কিন্তু এই প্রবলেম গুলো সলভ করি। আমাদের ম্যাথমেটিক্স খুব ভালো করে জানতে হবে। অন্তরীকরণ চ্যাপ্টারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং করতে চাও তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অন্তরীকরণ চ্যাপ্টারটি। এই অন্তরীকরণ চ্যাপ্টার তোমার যদি তুমি ইঞ্জিনিয়ারিং করতে চাও, তোমার লাইফের প্রত্যেকটা জায়গায় তোমার কাজে লাগবে। তোমার এছাড়া তুমি যদি ইউনিভার্সিটিতে যদি ম্যাথ ম্যাথমেটিক্স এবং ম্যাথ রিলেটেড যে সাবজেক্ট গুলো রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে তোমার হচ্ছে পরিসংখ্যান, তারপরে হচ্ছে তোমার আর ইঞ্জিনিয়ারিং তো সেগুলো তো আছেই। এরপরে তুমি যদি বলো বিবিএ বলো, অথবা তুমি যদি অর্থনীতি বলো, হ্যাঁ ল বলো, অর্থাৎ ম্যাথ রিলেটেড কোনো একটা সাবজেক্ট থাকলেই সেক্ষেত্রে কিন্তু তোমার এই অন্তরীকরণ চ্যাপ্টারটা কিন্তু তোমার প্রয়োজন হবে, এবং অন্তরীকরণের সূত্রগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে, অন্তরীকরণের বিষয়গুলো কিন্তু তোমাকে জানতে হবে। এই জন্য আমি মনে করি তোমাকে অবশ্যই এই বিষয়গুলো খুব খেয়াল করে করতে হবে। আর অঙ্কগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে কিন্তু বুঝে দেওয়ার চেষ্টা করেছি, কোথায় কোন সূত্র প্রয়োজন এবং কোথায় কোন টেকনিক প্রয়োজন, সবকিছু কিন্তু একটু জেড একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু বিশ্লেষণ করেছি। এই জন্য আমি মনে করি তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, এবং দেখে অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানাবে তোমাদের কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, তোমরা বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে বলবো যে এত নম্বর অঙ্কটি আমি বুঝি নাই, আমি অবশ্যই চেষ্টা করবো সেই অঙ্কটি বুঝিয়ে দেওয়ার জন্য। এই জন্যই আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই মনোযোগী হয়ে পড়াশোনা করো। আমি মনে করি আমি যে ক্লাসগুলো নিচ্ছি, যা পড়াইতেছি, এগুলো যদি কেউ ঠিকঠাক মতো করে, তাহলে আমার মনে হয় না যে তার আরো অন্য কিছু লাগবে। এখানে আমি এমন ভাবে আমি এই শিটগুলো তৈরি করেছি, এমন ভাবে আমি এই পড়াগুলো তৈরি করেছি, যাতে করে একটা স্টুডেন্ট যদি এটা ঠিকঠাক মতো করে, সে যে কোনো জায়গায় গিয়ে যদি পরীক্ষা দেয়, ইউনিভার্সিটি অ্যাডমিশন বলি বা এমনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অ্যাডমিশন বলি, বা ইঞ্জিনিয়ারিং যে কোনো সাইডে, হ্যাঁ সেটা হোক বুয়েট রুয়েট কুয়েট চুয়েট, তারপরে এমআইএসটি, তারপরে মেরিন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, দ্য বুটেক্স, যে কোনো জায়গায় যদি কেউ যদি ঠিকঠাক মতো যদি এগুলো করে অ্যাডমিশনে যায়, আমি মনে করি এখান থেকে বেসিক যে বিষয়টা এবং এখানকার অঙ্ক যেগুলো তোমরা তো দেখতেই পারছো, আমি এখানে কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিন্তু করে দেওয়ার চেষ্টা করেছি। যেমন লিমিট সম্পর্কিত যে প্রবলেম গুলো আমরা করেছি, এখানে অনেকগুলো লিমিট, আমরা প্রত্যেকটা নিয়মেরই কিন্তু অঙ্কগুলো আমরা সেখানে সম্পন্ন করেছি। এই জন্যই আমাদের এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি, আমরা যদি একটু কষ্ট করে, আমরা যদি অলসতা দূর করে আমরা যদি এই ক্লাসগুলো দেখি, তাহলে আমি মনে করি তোমাদের আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এইগুলোই তোমরা যদি ঠিকঠাক মতো করো, তোমরা এইগুলো করেই তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীর অভ্যন্তরীণ পরীক্ষা তোমরা পার করতে পারবে, ইন্টারমিডিয়েট পরীক্ষায় অনেক ভালো ফলাফল করতে পারবে। আমি মনে করি, আমি বিশ্বাস করি, এবং আমি সেটা হরফ করে বলতে পারি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, কেউ যদি আমার এই শীট সংগ্রহ করে এবং আমার এই ক্লাসগুলো যদি দেখে, শীট কাছে রাখলাম এবং ক্লাসগুলো দেখলাম, এই দুটোর সংমিশ্রণ যদি হয়, তাহলে আমি মনে করি সে ইন্টারমিডিয়েট পরীক্ষায় A+ গ্যারান্টি পাবে। আমি গ্যারান্টি দিলাম A+ সে নিশ্চিত পাবে। আমি যেগুলো যে পড়াচ্ছি এগুলো তো ঠিকঠাক মতো করে। এই জন্যই তোমরা সকলেই সচেষ্ট থাকবে। আমি চেষ্টা করবো আমাদের শুধু অন্তরীকরণ না, এবং অন্যান্য অধ্যায়ের যে অঙ্কগুলো রয়েছে, সেই অঙ্কগুলো করার ক্ষেত্রে যে আলোচনা রয়েছে, যে সূত্রগুলো রয়েছে, সবকিছু নিয়ে আমি তোমাদের একেবারে ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো। তোমরা এগুলো দেখে উপকৃত হও। তোমরা উপকৃত হলেই আমি সার্থক। তোমার ভালো একটা জায়গায় গেলেই
ভালো একটা জায়গায় ভর্তি হতে পারলেই, ভালো ফলাফল তৈরি করতে পারলেই কিন্তু আমি সার্থক। এই জন্যই তোমরা কেউ কখনো ঘাবড়াবো না, তোমরা আমার সাথে থাকবে, তোমাদের সবসময়ের জন্য আমি হেল্প করব। তোমরা কেউ ভয় পেও না, ভয় পেলে কিন্তু তোমার কোনো কাজ হবে না, ভয় পেলে কিন্তু তুমি শেষ। ভয় পাওয়া যাবে না, তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ম্যাথমেটিক্স তোমাকে ভালোবেসে তোমাকে কাছে নিতে হবে, তাহলে তুমি ম্যাথমেটিক্স তুমি জয় করতে পারবে। আমরা এই আমাদের এই বইয়ের আমার যতগুলো চ্যাপ্টার রয়েছে সবগুলো চ্যাপ্টারে আমরা ঠিকঠাক মতো করার চেষ্টা করব, যাতে করে আমরা আমাদের ভবিষ্যতে একাডেমিক বলি এবং অ্যাডমিশনের ক্ষেত্রে বলি, যে কোনো ক্ষেত্রে যেন আমরা গিয়ে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকে এখানে শেষ করতে যাচ্ছি। সকলকেই আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।